আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজি কিবরিয়া বলছি ইউটিউব চ্যানেল থেকে, যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঋদ্ধ এবং একই সাথে আমরা খুব সম্মানিত বোধ করি, বিশেষ করে আমাদের ইউটিউবে আপনাদের পার্টিসিপেশন দেখে। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা এই অনুষ্ঠানটি এই মুহূর্তে শুনছেন কিংবা এখন পর্যন্ত আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটিতে এসে সাবস্ক্রাইব করবার জন্য। কেন বলি, এতে আপনারই লাভ। লাভ এই কারণে যে অনেকেই হয়তোবা সময় মতো অনুষ্ঠানটা শুনতে পারেন না। সেক্ষেত্রে লাভটা হচ্ছে এটাই, যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং করবার পরে যদি আপনি নোটিফিকেশনটা অন রাখেন, মানে সাবস্ক্রাইবের পাশেই দেখবেন যে বেল বাটনটি আছে, বেল বাটনটি যদি অন রাখেন, তাহলে এই যে অনুষ্ঠানটি আপনারা শুনছেন এই মুহূর্তে, সেটা আপলোড করবার সঙ্গে সঙ্গেই আপনি আপনার মোবাইলের নেট অন করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে নতুন একটি পর্ব সেখানে আপলোড করা হয়েছে, এবং সেটা আপনি আরামসে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং শুনতেও পারবেন। সুতরাং সেই জায়গাটি থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফরচুনেটলি অর আনফরচুনেটলি যাই বলি না কেন, ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে। এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি মনিটাইজ না, তো সবাইকে বলবো যে চ্যানেলটি নিজের মনে করে সাবস্ক্রাইব করে এখানে কানেক্ট থাকবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ডান পাশে যে বেল বাটনটি আছে, ওই বাটনটি অন করে নেবেন। ওকে, আপনি তো করবেনই, পাশে আপনার বন্ধুকেও বলুন যে ওখানে গিয়ে কানেক্ট থাকবার জন্য। অনেক বড় একটা ইন্ট্রো হয়ে গেল। কে রয়েছেন আমার সঙ্গে, শুরুতে একটু পরিচিত হই। প্রথমেই আপনার নামটা একটু বলো। আমার নাম আসমা। আসমা, বয়স কত আনুমানিক? বয়স কত সালে জন্ম মনে করতে পারেন? আমি ওটা বলতে পারি না, মানে 88 বন্যার সময় আমার বয়স তখন 10 বছর ছিল। আচ্ছা, ঠিক আছে। আর তোমার নামটা একটু বলো। আমার নাম রাশেদ। একটু মাইক্রোফোনের কাছে এসে বলতে হবে। রাশেদ। হ্যাঁ, রাশেদ। রাশেদ, তোমার বয়স কত? আমার বয়স 17 বছর। 17 বছর। কয় ভাই বোন তোমরা? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন। তুমি কি সবার বড় না? না, আমি সবার ছোট। সবার ছোট। আজকে যে জীবন গল্পটা তোমার মা এখানে বলতে এসছে, তোমাকে যখন অনুষ্ঠানটা শুরু হয় তখন আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি জানো কিনা কিছু। তুমি পুরোপুরি অস্বীকার করলে যে জানো না বিষয়টা। ঠিক আছে, শুধু মাকে কোম্পানি দেওয়ার জন্য হয়তো এসছে, মানে মা সাথে করে নিয়ে এসছে সে কারণে এসছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওনার মাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি, আপনার ছেলে হয়তো কিছুই জানে না, আপনার কি বলার আছে, ওনার মা চুপ করেছিলেন। আমার কাছে খুব মিস্ট্রি মনে হয়েছে বিষয়টা। আমরা গল্পের ভিতরে প্রবেশ করি, তারপর ধীরে ধীরে হয়তো সবকিছুই জানা হবে। জি আসমা, আপনি বলুন যেখান থেকে মনে আছে, যেটা জন্য আপনার নাম বলি। জি জি নিশ্চয়ই, যেখান থেকে বলার আছে। আমি যখন মানে আর কি সবকিছু একটু একটু বুঝি, আমার আব্বা মা অনেক গরিব ছিল। আমরা 5টা ভাই বোন ছিলাম। আমার কেউরই লেখাপড়া করায়নি, আমরা সব মূর্খ। আমার আব্বা দিন কামাই করতো, দেখা গেত কি জামগরে পেটের ভাত দিতে পারতো না। কতদিন দেখা গেছে যে মিষ্টি আলু আছে না, মিষ্টি আলু সকালে সিদ্ধ করে দিত, মানে 4-5টা, বেশি আমার ভাগে পড়তো না। তো এরকম করে আমার আব্বা গরু পালতো, দিন মজুরি কাম করতো, আর গরু থাকতো, আমরা পালতাম। আমার বড় ভাই আসছিল আর আমি আসছিলাম। তো দেখা গেছে কি যে ওই সকালে আমরা যে আলু খাইতাম, গরু নিয়ে বেড়ায় যেতাম, 3টা-4টা করে গরু দিত, আমিও নিতাম, আমার বড় ভাই নিত। আর যে 3টা ভাই বোন আসলে ছোট ছোট ছিল, আমরা 2 ভাই বোন বড়। তো ওই আলু খাইয়ে বেড়ায় যেতাম, মাঠে গরু টরু হাসার দিয়ে ওই কি করতাম, খড়ি কুড়িতাম। খড়ি কুড়ি ওই ফাঁকে ওই হিন্দু বাড়ি আসছিল, হিন্দু বাড়িতে দিতাম। তখন কি করতো, ওই কতটি মুড়ি আর একটু গুড় দিত হিন্দু বাড়ি থেকে। তো ওই খাইয়ে পানি খাইয়ে ও গরুর কাছে যেত। গরু কতদিন পেট ভরতো, কতদিন ভরতো না। রাইতে আব্বা কি করতো, বাতি না যায় গরুর গলে যায়, গরু দেখতো গরু পেট ভরছে না। যেদিন গরু পেট ভরতো ওই দিন আঙ্গুরে কিছু কইতো না, ভাত দিত। আর যেদিন গরু না পেট ভরতো ওই দিন আঙ্গুর ভাত দিত না। যে আমরা জীবনে অনেক কষ্ট করছি। এরকম করতে করতে যখন আমার বয়স মনে করেন 10 হয়েছে, মধ্যে আমার বিয়ে আহে, তখন আমার আব্বা বলে যে আমি গরিব মানুষ, আমার মেয়ে আমার মতো দেখে দিন। কিন্তু ওর বাপের বাড়িতে অনেক জমিন আসছিল। আমার আব্বু বললো যে না, আমি অত ধনী বাড়ি আমি মেয়ে দিব না। আপনার বয়স কত যখন বিয়ের কথা হচ্ছে? তখন আমার 10 বছর বয়স। আমার শুধু একটা প্যান্ট পরনে আমার বিয়ে হয়েছে। আচ্ছা। আমার নানি শাশুড়ি আমাদের দেখে আমার অনেক পছন্দ করছে, পরে আমার বিয়ে হয়, আমার কাবিন করে রাখে। তখন আর বাপের বয়স 25-এর উপরে মনে হয়। আচ্ছা। পরে কাবিন করে রাখলে 1 বছর আমার বাড়িতে আমি থাকি। 1 বছর পরে আমার উঠায় নেয়,
নেওয়ার পরে স্বামী বিয়ের দিন তো নেই, মনে করেন যে বোঝা গেছে যে উনি ভালো না। ছোট আসছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পারছি যে হে ভালো না। আচ্ছা, আমার দাদা বাইসা আছিল, আমার আম্মা এখনো আছে, আমার আব্বাও এখন আছে, আমার দাদি এখন আছে, আমার দাদা মারা গেছে। তা আমার দাদাই কি করতো, আমার উঠাই নেওয়ার পরে ওই জ্বালা যন্ত্রণা যখন শুনছে আমার এরকম জ্বালা, খাইতে দেয় না, তারপরে হে সংসার বুঝে না, হে বউ চিনত না। ওই শিয়াল কুত্তার মতন ওই যে একটা সংসার যে কি জিনিস এটা উনি বুঝতো না। এরকম করে আমার দাদাই আমারে নিয়ে নিয়ে আটকে দিত বাড়ি, যে না আমার নাতি না তোমার কাছে দিন না। ওই দাদার পায়ে ধরে মাপ চাইতো, ওই ক্ষমা কইতো, কই যে না আমি এরকম ভুল আর করবো না, আমি এখন ভালো হয়ে যাম গা। ওই আবার নিয়ে গেলে দেখা গেছে যে ওই মারামারি ধরাধরি করতো। ওই খাওয়ানোর মানে খাওয়ার কষ্টটাই আমার বেশি আছে। ওই যদি এক সপ্তাহ ওই বাড়িতে থাকছি, 15 দিন এসে আমার বাপের বাড়িতে থাকছি। এরকম করে করে আমার 3টে মেয়ে হয়েছে। আমার 3টে মেয়ে হওয়ার পরে আমার শাশুড়ি আমার 2 চোখকেও দেখতে পারতো না। আচ্ছা, মানে আমার ভাসুরের 3টা ছেলে হয়েছে, আমার 3টে মেয়ে হয়েছে। তো এরকম করতে করতে আমার এমন অত্যাচার করতো যে খেতা সিলাই কন, হাঁস মুরগি পালা কন, ছাগল পালা কন, এই যে মানুষের মরিচের টাল দাম দেশে 10 টাকা বস্তা মরিচ তোলা কন, মানুষের কাজ করা কন, আমি সব করছি আমার জীবনে, কিন্তু আমার সংসারে আমি সুখ আনতে পারিনি। এরকম করে আমার এই ছেলেটা কইটা আসলো, আসার পরে গেল গা কোন জানি 7-8 মাস ওনার খবর নাই। পরে 9 মাসের সময়, 8.5 মাসের সময় এই ছেলেটা হইলো। হওয়ার পরে মানে আমার ভয় ছিল যে আমার 3টে মেয়ে হয়েছে, এইবারও মেয়েই হবো। পরে আমার নানি শাশুড়ি আমার অনেক বুঝাইতো, যাসমা তোর যদি মেয়ে হয় তুই আমারই দিয়ে দিবি, আর যদি ছেলে হয় তাহলে তোর থাকবে। তো আমার এই ছেলেটা যেদিন হয়েছে, হইলে আরে 2 মাস পরে ওর বাবা এসে, ও হয়েছে প্রথম নভেম্বর মাসে প্রথম রোজার দিন। এইটা আমার অভাব, এত কষ্ট। আমার ওই বড় মেয়েটা তখন ক্লাস 2-তে পড়ে। মানে একটাই ইচ্ছা ছিল যে আমি মূর্খ, আমার যে কষ্ট, আমার ফুলাপান যেন এরকম মূর্খ না হয়, আমি এইভাবে চলবো। আমার ওই মেয়েটা ক্লাস 2-এ পড়ে। ওই মেয়ে কি করতো, স্কুল তো নাইসে ওই পেঁপে গাছ গাছটি পেঁপে ধরছে, ওই পেঁপে বাজারে বিক্রি করছে, ওই কেরাসিন তেল, লবণ যা যা লাগে আমার এনে এনে দিত। ওই মেয়েটা সবকিছু করে দিত। তারপর ওর স্কুল তো নিয়ে কিছু চাউল দিত। এলিতে আমরা কোন রকম করে চলতাম। চলতে চলতে জমা জমিন এমন অবস্থা হইল যে ওর বাপ চাচা যেটা সবাই মিলে জুট জমি সব বেচছে ঠেচছে। দাদা বেঁচে, বাপ বেঁচে থাকতে ছেলেরা জমিন বেচে আলাই বাপেরে, মানে অজ্ঞান অবস্থা করে লাগলে। আমি পরে বললাম যে সবারই তো যাই কিছু হোক আসছে, কিন্তু আমার তো স্বামী ভালো না, আমার তো কিছু নাই, কিন্তু আমার যে 3টে পোলাপান আছে, আমি এই পোলাপান নিয়ে কই যাব, আমার আব্বা মারও কিছু নেই। তখনকে গ্রামের মাতাব্বর করে যায় কইলাম, কর পরে আমার মানে বাড়ির জন্য 33% জমিন ওর দাদার কাছ তো নে, ওর আব্বার নামে নেখে নিয়ে দিল। পরে ওই 33% জমিন নেখে দিল। দেওয়ার পরে তখন আর বুঝিনি যে হের নামে থাকলে কি হবো আর আমার নামে থাকলে কি হবো। স্বামীর নামে থাকলে তো আমারই থাকলো, আর আমার হের মানে তো আমার পোলাপান পাবো, সবাই তো থাকবে। হের নামে দেওয়ার পরে আমার নানা শ্বশুরে বললো কি, যাস না তুমি একটা জিনিস ভুল করলা। কি? যে তোর যে স্বামী, তুই এই জমিন দিয়ে হের নামে সবকিছু করে দিলি, তুই তোর নামে 2জনের নামে নিতি। আমি বললাম যে হের বাবার জমিন আমার নামে নিলে কিরকম দেখা যাবে, তো থাক, হের নাম আর আমার নাম পার্থক্য নাই কি। করার পরে আমার নানা শ্বশুর জিনিসটা আসলে অনেক চিন্তিত হইল আমার কথাটি শুনে। আচ্ছা, হওয়ার পরে জমিন রেজিস্ট্রি হওয়ার পরে দেখা যায় যে উনি আরো মানে যে একটু খারাপ ছিল তার সঙ্গে 3 গুণ খারাপ হইতেছে, বাড়তে আসছে। আচ্ছা, আমার যে অত্যাচার করতো তার সঙ্গে ডাবল অত্যাচার করে। একদিন আমি বললাম যে দেখো, আমার তো এখন 3টে মেয়ে আল্লাহ দিচ্ছে, একবারে খাওয়ার লাগবো, পিন্দার লাগবো, মানুষ করা লাগবো। তুমি কি চাও যে আমরা যেরকম এরকম আমগুল ফুলাপান হোক? মানুষের ঢাকা থাকে, টাকা কামাই করে, আমি আর তুমি ঢাকা যাইব। কয় ঢাকা যাওয়া লাগবো না, তুই এনতি পরে মরবি, তো ঢাকা যাবি না। আচ্ছা, কয়ে থিয়া উনি গেল গা। যাওয়ার পরে মনে করেন যে 2 মাস পার হয়ে গেছে, এর মধ্যে আর উনি খোঁজ খবর নাই নাকি। তো আমার এই ছেলেটা হইল নভেম্বরের 1 তারিখে প্রথম রোজার দিন। জি, যে ছেলেটা আপনার পাশে বসে হ্যাঁ, আছে। এই ও, ছেলে- তোমার বয়স জন্য কত বলছিলে?
17 বছর বয়স, এই 17 বছর বয়সের আগের গল্প এটা। আচ্ছা বলেন। পরে আমার ছেলেটা হইলো, হওয়ার পরে ভোরবেলা হয়েছে, হওয়ার পরে আমার বাড়িতে যে খবর দিব এমন কেউ নেই। পরে অন্য বাড়ির তো একটা লোক পাঠায় আমার আম্মুরে খবর দেওয়াইছি। পরে আমার আম্মু আইসে, আইসা পরে যাই কিছু যা করণ নাকি করছে। এই ছেলে যখন বয়স 1 মাসের তনে বা 1.5 মাস, তখন আমার ওই 2 নম্বর মেয়েটা মারা গেল। মানে জ্বর হয়েছিল, আমার আর কোনো সাধ্য আসছিল না যে আমি ওরা চিকিৎসা করবো। ওগুলো আমি ভাতই দিতে পারিনি, চিকিৎসাও করতে পারিনি। পরে মারা গেল। যাওয়ার পরে ওর চাচা জাটারা কিবা করে জানি ও কোথায় আছে, পরে খবর দিছে। ওরা ওর আব্বা আইসে, আইলে হারে মাটি ঠাটি হইলো। ওর পরে আসলো, আসার পরে কইলাম যে আমি ঢাকা যামগা। কয় তুমি কইলে হবো, আমি তোমার ঢাকা নিব না। আমি কই তোমার কিছু করা লাগবে না, খালি আমার তুমি ঢাকা নিয়ে থেও। ওর আব্বার হাতে নিয়ে আমি ঢাকা আইসি। পোলাপান 3টাই নিয়ে এসছি। নিয়ে এসে ওই একদিন রিক্সা নিয়ে বাড়ায়। আপনি এসে কোথায় উঠলেন, থাকলেন কোথায়? করাইল বস্তিতে উঠলাম। ওর আব্বু জুলে একদিন রিক্সা চালায়, 1 সপ্তাহ রিক্সা চালায়, ওই সারাদিন টাস খাই। তা আমি কি করলাম, ওই পাশের বাড়ির মহিলারা মাটি কাটতে যায়। তখন আমি খুবই সুন্দর ছিলাম, আমার স্বাস্থ্য অনেক ভালো ছিল। পরে আমি ওর সাথে মাটি কাটতে যাই গুলশানে। তখন ওই যে ঝিলের মুড়িতে মাটি ফেলা। তো এই ছেলে তখন কোথায়, কি ওই ছেলেরে আমার বড় মেয়েটারে নিয়ে, এই ছেলেরে নিয়ে আমি হইতে একসাথে সকালে বাড়াই আসি ভাত নিয়ে। ওই ঝিল পারে ওরে হইতে ওই মেয়েটার ওষুধ দিয়ে থুইয়া আমি মাটি কাটি। আচ্ছা, আর ওই মেয়ে কি করে, ওর শোয়াত হয় কতক্ষণ কুলে নিয়ে বই থাকে। আপনার মেয়ে? হ্যাঁ। ওর বয়স তখন কত? এই প্রশ্নটা আমাদেরও আছে, 9-10 এবং মাস হিন্দু হলো। দ্বারা ধর্মে। পরে এরকম করে কিছুদিন আমি মাটি কাটলাম, কাটার পরে দিন 60 টাকা মজুরি তখন মাটি কাটা। পরে ওই সারাদিন মাটি কাটা দেখি কি টাসি খেলতেছে, আমি বই থেকে সারাক্ষণ টাস খেল। আপনার জামাই? হ্যাঁ, আমার সাথে কার্য থাকতো, সবসময় ওর সাথে কার্য বেজি থাকতো। মানে আমার ওই জিনিসগুলি সহ্য হইতো না, যে পোলাপান তো খালি আমার না, হেরো তো। নিশ্চয়ই। কিন্তু আমার মনে চাইতেছে যে আমার পোলাপান আমি ভালো মানুষ করবো, কিন্তু হের মনে চায় না। তাইলে আমি তাহলে কিভাবে চলবো? পরে আমার মধ্যে সবসময় হের সাথে কার্য ঝরকা থাকেই যাইতো। এরকম করতে করতে এক সময় আমার একটা চাচাতো ভাই আসে আমার কাছে, মানে আমার আপন চাচার ছেলে। ওই আমার ছোট তখন, মানে একটা কোরআনের হাফেজ হয়েছে উনি, জি। শস্যবাড়ি তোলে, যে ওই জায়গায় থাকেও পড়াশোনা করবে। তো এই ছেলে কি করলো, কিছুদিন থাকছে, পড়াশোনার সময় দেয় না। না দেওয়ার পর আমারে যায় কইতাছে, জাপা আমারে ওরা পড়াশোনার সময় দেয় না, তাহলে আমি তোমার কাছে থাক। তা আমি কইলাম যে তুই থাকবি, যে আমারই তো সংসার চলে না। পরে কয় আমি কিছু করব, আমি পড়াশোনাও করবো, আমি কিছু করবো। তো আমি কইলাম যে তাহলে ঠিক আছে, দেখ তুই কিছু দূর করতে পারস, কিন্তু তোর আব্বা দিছে তোরে ভালো জায়গায় থাকতে, হেরনো থাকলে তোর ভবিষ্যতে একটা মানুষ হতে পারবি। কয় না, আমি ওই জায়গায় থাকবো না। কই 1 মাস আমার কাছে থাকলো। আমি একদিনকে রাত্রে, মানে ওর আব্বা থাকে চকির উপরে, ছোট্ট একটা চকি আছে, চকির উপর ওর আব্বা থাকে, আমি পোলাপান নিয়ে আর আমার ভাইটা নিচে থাকি। পরে একদিন রাত্রে 12টা বাজে আমার স্বাস্থ্য বাইরে ধুম করে লাত্তি মারছে ওর আব্বা। আচ্ছা। তা আমি তো বেশি ঘুম আসনি, আমি উঠছি, উঠে বসছি। তা আমার ভাইয়া কান্দে না, লাত্তি যে মারছে ও কান্দাকাটি নেই, ও উঠে বই বসছে। কি হয়েছে এমন কি? কয় শালা আমার বউ নিয়ে তুই ঘুমাবি? মানে ছোট বাচ্চা, অনেক ছোট, এই যে সেদিন বিয়ে করলো ছেলেটা। আচ্ছা। কয় আমার বউ নিয়ে শালা তুই ঘুমাবি? শালা আমার বউ আমার কাছে থাকে না, তোর বুকে থাকে। একই ঘরের মধ্যে? হ্যাঁ, এক ঘরের মধ্যে। পোয়াইলো একটু ফর্সা হয়েছে, উনি আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছোট ভাইটা, মানে কোরআন পড়ে তো, হাফিজ মাদ্রাসার ছাত্র। তো উনি কি করছে, ভোর 5টা বাজে উঠে নামাজ পড়তে গেছে। আমি সকালে উঠে রান্তাছি, আমিও কামে যামগা, দেখা যায় 8টা বেজে যাবো, আর আহে না। কিরে ও 8টা বেজে গুলো আহে না কেন দিকে? তা আমি বাচ্চার বাইরে বাড়ির মধ্যে রেডি করে, মানে আমার মনটা যেন কিরকম খালি দাপাইতেছে, কি হইলো। এরকম করতে করতে দেখি যে 2 জনে ওরে ধরে নিয়ে এসছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, মানে ওর বাপে মানুষদের মারাইছে এরকম করে। পরে ওর বাপ গর্তনে গেল, যাওয়ার পরে আমি তখন আসলে ঢাকা শহরে কিছু চিনি না। যাওয়ার পরে আমি আর ডাক্তারের কাছে নিতে পারি না, কইনি। এরে কই ওরে কই যে কি করবো, ওর জ্ঞান ফিরে নেই, মানে অজ্ঞানী আসছে আমার ছোট ভাইটা। পানি ঢালতে 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 ঢালতে
এতেও আর জ্ঞান ফিরে না। পরে ঘরে হওয়াইয়ে তখন তার কেউ কাছে মোবাইল নেই, আমার কাছে মোবাইল নেই। আমি দোকানে গেছি যে আমার আব্বারে ফোন দিছি, আমার কাক্কা ওই জায়গায় আছে। যখন আমার কাক্কা ওই জায়গায় আছে তখন আমার আরেকটু মানে মন দুর্বল হইতে আসছে যে তাহলে হেরাতে শুনছে। তারপর আমার আব্বা কাক্কা সব এক জায়গায় আছে। এর মধ্যে আমি ফোন দিছি, আমার আব্বা কাছে তোমার কাকার সাথে কথা কো। পরে কাকার সাথে আমি কথা বললাম, কয় মা কি হয়েছে? আমি কই কাকা এই ঘটনা, তোমরা যদি ওরে দেখতে চাও তাহলে তাড়াতাড়ি তোমরা আসো। আজকের এই জীবন গল্পটা একটু অন্যরকম, কোথায় কি দাঁড়াবে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। বাট সবসময় একটা কথা বলি আপনাদেরকে যে জীবন যে নাটকের চেয়েও নাটকীয়, এবং প্রত্যেকটা জীবন গল্পই আমাদেরকে কোনো না কোনো কিছু শেখায়। সেই জায়গাটি থেকে শেষ পর্যন্ত হয়তোবা কোনো একটা মেসেজ আমরা আজকে এই জীবন গল্পে অবশ্যই পাবো। আমি আর জেকে দিয়ে আপনাদের সাথে রয়েছে। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার অতিথির কাছে। জি, বললেন যে বাইরে কি হয়েছে না হয়েছে আপনি জানেন না, তারপর কি হলো? পরে আমার আব্বার সাথে কথা বললাম যে আব্বা তুমি যদি আনিসারে দেখতে চাও তুমি তাড়াতাড়ি আসো। অমনি গাড়িতে উঠছে, ওরা আইতে আইতে পরে আসলো। আসার পরে যখন ওরা ঘরে ঢুকছে তখন আমার ভাইটার জ্ঞান ফিরছে। আমার এসে বলতেছে যে তুমি কি ডাক্তারখানায় নিতে পারছিলে না? আমি কই আমি তো ডাক্তারখানা চিনি না, আর আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। পরে আমার কাকা এসে আমার আব্বা এসে ওরে তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যায় মুখ ঠুকে যেন ছুলে ঠুলে গেছিল, লিভেন্ডিস টেন্ডিস করে নিয়ে এলো। রাইতে পরে বাড়িওয়ালা করে ডাক দিয়ে নিয়ে বসলো যে এটা এখন কি করা যায়। সারাদিন যেমন বাড়িওয়ালারাও বলছে যে এটা কোনোভাবেই সম্ভব না, এতটুক ছোট বাচ্চা, আর উনি হয়েছে 3-4 পোলাপানের মা, আর উনি আপন বোন, কোনোদিন এটা মানে মাইনে নেওয়া যায় না। পরে আমার আব্বার আমার কাকারে পরে বললো যে দেখেন যে কথা বলছে আর যা করছে এর বিচার আপনার এলাকার ছেলে আপনি এলাকায় যাই করতে পারবেন, ঢাকা শহরে কোনো বিচার হবে না। তা আমার কাকা আমার আব্বা এরা বললো যে আমার ছেলেরে মাইরে হালাই দেন দোস্তি, তাহলে আমার মেয়েও তো মেরে হালাই দিব। জি, ওর তো কোনো মেয়ে আটকিব না, যাক আমার মেয়েও এনে থাকবো না, আমার ছেলেও এনে থাকবো না। আচ্ছা, পরে আমারে 2 মাসের গর্বার আমার কাকা দিল, দিয়ে আমাদের সহ পোলাপান সহ নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি আমার বাপের বাড়ি থাকি। আমি হিন্তনে, ওনার সাথে আমার কথা বন্ধ। আমার বাপের বাড়ি থাকি, এর কাছে খবর পাঠায়, ওর কাছে খবর পাঠায়, আমি বাড়িতে যাবো না। তা আমার কথা হইলো যে আমি তো আনিসের বউ, আমি তোমার কাছে যাবো কেন? আর তুমি যদি আমার নেও তাহলে তুমি মিল হও, আগে তুমি গার্জেন নিয়ে মিল হয়ে তারপর আমার নিবা। জি, না, উনি কোনো মিল হব না, উনি ওইভাবে যাব না, উনি আমারে নিব না। মানে এর মুখে যখন যেটা আসলে বলে, তো এরকম করতে করতে আমি বেশ কিছুদিন বাড়িতে থাকলাম। থাকার পরে আমি হালকা হালকা চিন্তা করি যে আমার একটা মেয়ে মরে গেছে গা, আর 3টে বাচ্চা আছে, আমার বাপ মা নয় খাওয়াটা দিব, কিন্তু ও কাপড় চুপড় পড়াশোনা এদিকে করাবো। রাইট। আমি যদি ঘরে বয়ে থাকি তাহলে তো আর আমার মতোই হবো সব। তো একদিন আমি ভোর 5টা বাজে উঠছি, ওটা আমার আম্মা কিছু টাকা রাখছিল এক জায়গায়, আমি দেখছি। দেখার পরে আমি ওই জায়গা 500 টাকা নিচ্ছি, নিয়ে পুষ মাঘ মাসে শীতের মধ্যে আমি একটা কাপড় পরে আমি ঢাকা দিক রওনা হইলাম একা। আমার দাদিরে কই আসলাম। তখন ছেলে মেয়েগুলো কি আপনার সঙ্গে ছিল না? না, বা আমি বাড়িতে আমার আব্বা মার কাছে রেখে আইলাম। আচ্ছা মানে পোলা পান ফেলায় ঠেলায় থুয়ে একা আমি একাই? খালি একা এসে পড়লাম ঢাকা। আচ্ছা, ওই সময়টাতে আপনার জামাই কি ঢাকাতেই থাকতো? হ্যাঁ, উনি ঢাকায় থাকতো। কি করতো উনি? উনি ওই যে মাঝে মাঝে রিক্সা চালাইতো। মাঝে মাঝে রিক্সা চালাতো। আচ্ছা, পরে ঢাকা আসলাম, আমার ভাই আমার ছোট ভাই আমার সমানে মানে ই করতেছে, বিষতেছে ওরা। আমি যে বাড়াইছি কেউ জানে না, আমি অন্ধকারে বাড়াই আসছি। বাড়াই আসি আর মানে চোখের পানি ধরে রাখতে পারতাছি না যে আমি কিভাবে কোথায় যাব। তো আমগরে বাড়ির অনুকার একটা লোক ছিল, এর সাথে আমি দোকানে ফোনে কথা বললাম, বললে কইলাম যে আমি তো ঢাকা আসতেছি, তাহলে আমারে একটু জায়গা দেবা। জি, উনি আমার বললো যে তুমি আসো, তোমারে আমি দেখুন। পরে আসলাম, আইসে আমি টিভি গেট ওই যে মসজিদ পাড়া, মহাখালী মসজিদ পাড়া অন্য একটা বস্তি আসতে 7 তলার, ওই জি। বস্তিতে উঠলাম। ওকে। ওঠার পরে আমার উনি একটা কাজের লোক ঠিক করে দিল, 5 জন মানুষের পাক আমারে নিয়ে দিল, মেসে রান্দা। তো আমি ওই সকালে আইনে আমার দিয়ে যাইতো, আবার দুপুরে নিয়ে যাইতো, আবার বিকেলে দিয়ে যাইতো, আবার নিয়ে যাইতো। জি, এরকম করে ওই বেটি আমারে উপকার করতো। আচ্ছা, তো এরকম করে কাম করলাম 1 মাস। করার পরে দেখা গেল পরের মাসে আমার 20-25 জন লোক হইলো আমার। বাহ, তো আমি কাজ করি, কাজ করতে করতে একদিন আমার হঠাৎ করে রাস্তার মধ্যে 4-5 জন পোলাপান নিয়ে
আমার আটকে, আপনার জামাই? হ্যাঁ আটকাইছে, মানে উনি রিক্সা চালাইতে, আমি দোকানে গেছিলাম, আমার দেখছে, তা আমার আটকাইছে। আটকানোর পরে যখন আমার বেশি চাপ সৃষ্টি করছে, আমি তখন বলছি যে আমি চিনি না, আমাদের চিনতে গেলে আমার বাড়িতে যাও, আমার বাবা মা যেদিন আমার বলবো আমি ওদিন যাও, এর আগে আমি যাবো না। উনি আমার বলতেছে যে তুই আমার বউ, আমি তোরে এখন ইচ্ছা করলে আমি ওটাই নিয়ে যাবো, যে তুই যদি আমার পারস নিয়ে যা, আমি যাবো না। তো যখন আমার শেষ তারিখ সে উড়ান ধরছে, তখন ওই যে আমি যেই মেসটাতে কাজ করতাম, ওই মেসে, মানে ওই যে পাবলিক হলের মেস আছে মহাখালী, ওই মেসে আমি কাজ করতাম। ওরা মানে দেখছিল, আমি দোকানে গেছি যে আইতাছি, যে ওরা দেখছে, একজনে দেখে যখন আমার আটকাইছে, তখন উনি যায় এবার হ্যাঁ বলছে, জাগরে আমি কাজ করি, তাগর বলছে যে এই ঘটনা। পরে ওরা বাড়াই গেছে, যাওয়ার পরে কি হয়েছে গেছে এই হয়েছে। পরে তখন কয় শালা তোর বইলে তোর বাড়িঘর নাই, তোর রাস্তার মধ্যে বইছে, তোর বউ যদি হয় তুই ঢাকা শহর তোর বাসা বাড়ি নাই, তুই যা, তুই নুকে রাস্তার মধ্যে কে কই, মানে ওরে মায়েরও দিচ্ছে কিছু দেওয়ার পরে গেছে। যাওয়ার পরে আমি কাজ করি, করতে করতে 2-4 দিন পর পরে আমার সাথে বিরক্ত করে করতে করতে একদিন পোলাপানের আমি বললাম যে 7 তলার পোলাপানের বললাম যে আমি এরকম 3টা পোলাপান নিয়ে আমি কাজ করে পোলাপান চালাইতেছি, কিন্তু আমার এই লোকটা আমার অনেক করতে আছে, আমি কাজ করতে পারতেছি না। পরে কইলো যে কোন লোক আমার দেখাই দিন, তা আমি দেখাইছিলাম। পরে সেদিন তো না আমার পিছনে তো উনি মানে একটু একটু কাইটা পড়তেছে, তো কাইটা পড়তেছে, তো আমার ইচ্ছা ছিল যে আমি জীবনে নিজের পায়ে একটু দাঁড়াবো, উনিও কামাই করব, আমার যেহেতু বাড়িঘর আছে, 3টা পোলাপান আছে, সুন্দর মতন একটা সংসার করে খাম গেল। যার পরে আমার পিস্তন আস্তে আস্তে কাইটা পড়লো, পড়ার পরে কিছুদিন পরে আমি শুনতেছি যে উনি বিয়ে করছে। আমি কারোরই কিছুই বলিনি, মানে আমার মনে ওই দিন তো আরো ঘিনে হয়ে গেছে। বিয়ে আসলো, আমার আব্বা বললো তোমার তো 3টা বাচ্চা কাচ্চা, তুমি তো নিজে চলতে পারবা না, তাহলে এখন যদি একজনে তোমার মেয়েটার পছন্দ করে নেয় এটাই ভালো, নাকি যখন শরীরে একটা দাগ পড়বো তখন তুমি বিয়ে দিতে পারবা? তা আমি বললাম যে বিয়ের বয়স তো হয় নাই, কেবল 11-12 বছর বয়স, বিয়ের বয়স তো হয়নি। তো আপনারা ভালো করে আগে দেখেন ছেলে কি করে দেখেন। তো ছেলে দেখতে খুব সুন্দর। আপনার মেয়ের যে বয়স বিয়ে দিচ্ছেন, মেয়ের তখন বয়স কত? তখন 11। এত অল্প বয়সে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ। ওনার দিকে পড়াশোনা করার নিচ্ছে? ওই যে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা। আচ্ছা। পরে আমি যখন আব্বা মার সাথে না পারতাছি, যে আব্বা মা তো কষ্ট করে করে দেখছে, আব্বা মারে কিভাবে কষ্ট দিব যে না, মানে ওই সময় পর্যন্ত উনি আপনার বাবা মায়ের কাছেই বড় হয়েছে? হ্যাঁ। আচ্ছা। তো যাক আমার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, 30,000 টাকা নগদ দিতে হবো। যৌতুক? হ্যাঁ, আমগো দেশে যৌতুক ছাড়া বিয়ে হয় না। আচ্ছা। তো আমার নাই দিকে কম নিচ্ছে, পরে 30,000 টাকা দেওয়া লাগবে। তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, 1 লাখ টাকার উপরে আমি ঋণ হইলাম, ওই মেয়ে বিয়ে দিতে যাই ঋণ হইলাম। হওয়ার পরে বিয়ে টিয়ে পার করে আমি মহাখালী আসলাম। আবার আইসে তো মহাখালী আমি যে কামাই করি তাতে পোলাপান নিয়ে নিজের চলাই আই থাকেন। পরে উন্তনে আমি মিরপুরে আসলাম, 12 নম্বর মহাখালীতে 12 নম্বর আসলাম। আমাদের এলাকার একটা লোক ছিল, হের কাছে আসলাম। আইসে হের কাছে আমি থাকবো, তো 1 মাস হের কাছে থাকলাম। আমি 1 মাস থাকার পরে হেগরে যে পরিবেশ, হের 2টা মেয়ে ছিল, একটা ছেলে ছিল। তো হের মেয়ে ছেলে অনেক মানে বিচ্ছিরি আছিল, ভালো ছিল না। বিশ্রী বলতে মানে কি পরিবেশটা ভালো ছিল না, তাই না তো? ভালো ছিল না, মানে মানে ওরা সব দিক দিয়ে নোংরা ছিল। পরে আমি ওর কাছ থেকে সরে গেলাম। যাওয়ার পরে একটা মহিলার সাথে আমার মুঠোই কাজ করে, এর সাথে আমি থাকবো। পরে আমার মাসে 600 টাকা দেওয়া লাগবো, তাও খালি রাইতে ঘুমাইতে, দিনে যাওয়া যাবে না, বাসায় আমার দিনে যাইতে দেবো না, শুধু রাতের বেলা ঘুমাতে হ্যাঁ, পারবেন? মানে রাত্রে উনি থাকবো, আমারে থাকতে দেবো, দিনে উনি থাকবো না, আমারও থাকতে দেবো না। পরে ওই সারাদিন আমি কাজ করি, ওই যেন যেন কাজ করি বয়ে থাকি। তো ওই দেখা গেল কি যে আমি ওই ভোর 5টায় যে বাড়াই আসছি, রাত 10টা-11টা পর্যন্ত আমি কাজ করি। আচ্ছা। তখন আমার শরীরটা এত মানে, যেমন মনটা আমার শক্ত ছিল, তখন আমার শরীরটা অনেক ভালো ছিল। আপনার এই ছেলের বয়স কত তখন? তখন আমার ছেলের বয়স 6-7 বছর। হ্যাঁ। আচ্ছা রাশেদ, অনুষ্ঠান শুরুর সময় তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি এগুলো জানো কিনা, তোমার মা যে কথাগুলো বলছে এগুলো কি তুমি জানো?
এখন যেগুলো যতটুকু এখানে বলেছে শুনে আমি কোনোদিন আমি শুনছিলাম নানা নানির কাছে, কিন্তু এতটা শুনিনি। এতটা শোনো নাই, শুধু শুনছিলাম যে আমার আব্বা আমার মাকে অনেক মারধর করছে, এই করে। এই জন্যই তুমি বাট এই 6-7 বছরে তোমার মা যে একটা মানুষের বাসায় শুধু রাতের বেলা থাকার জন্য 600 টাকা দিত এবং এই যে সারাদিন যে এই পরিশ্রমগুলো করতো, এগুলো তো তুমি কখনো জানো না, মানে আজকেই প্রথম জানছো এই অনুষ্ঠানে? জি না, আম্মু কাজ করছে সেটা জানি। বাট এইরকম বিস্তারিত জানা হয়নি। জি না। এটা আজকে রাশেদ এবং তার মা, আপনার নাম তো আসমা, হ্যাঁ আমার নাম আছে। রাশেদ এবং তার মা আসমা বেগমের যেই গল্পটা এখানে তুলে নিয়ে আসছি আমরা, সেখানে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং শেষ পর্যন্ত বের হবে। হতে পারে একটা খুব সহজ সরল সাধারণ গ্রামীণ জীবনের একটা খেটে খাওয়া যুদ্ধজয়ী, মানে জীবন যুদ্ধজয়ী একটা মানুষের, একটা মেয়ের, একটা মহিলার গল্প। কিন্তু আমি এই গল্পটাকে দেখানোর চেষ্টা করছি যে মা এবং ছেলের সম্পর্ক। একটা ছেলে, তার মা, যে মা সংসার চলে গেল, হাজব্যান্ড চলে গেল, কিন্তু 3-4টা বাচ্চা তাদেরকে ছাড়লো না এবং এদেরকে মানুষ করার জন্য ঢাকা শহরে কি অমানসিক কি অমানবিক জীবনযাপন করছে। এবং ইন্টারেস্টিং বিষয় শেষের দিকে এসে আপনারা পাবেন, এই ছেলেটা এখন 17 বছর বয়সে পড়াশোনা করছে কলেজে, এবং ওর মা যে কি করেছে ওদের জন্য সেটা সে জানে না। এই যে না জানার বিষয়টা, এই না জানার বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই আছে। আমরা শুধু আজকের এই গল্পটাকে রাশেদ কিংবা আসমা এই গল্পের সমীকরণে না দেখি। আমাদেরকে মানুষ করার জন্য আমাদের মারা, আমাদের বাবারা কি পরিমাণ কষ্ট করেন, কি ভয়ানক রকমের রিস্ক নেন, কি ভয়ানক রকমের মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যান নিজের সন্তানকে খুশি করার জন্য। 2-1জন থাকেন ব্যতিক্রম, সেটা অন্য হিসাব। সেই গল্পটা আমরা যখন পরিণত বয়সে যাই, আমাদের স্কুল হয়, কলেজ হয়, বিশ্ববিদ্যালয় হয়, চাকরি হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সময় হয় না আমাদের মার কাছ থেকে শোনার যে আপনাকে বড় করতে গিয়ে কিংবা আমাকে বড় করতে গিয়ে আমাদের মা, আমাদের মারা কত কষ্ট করেছে, আমাদের বাবারা কত কষ্ট করেছে। এই ছেলেটাকে আমি অনুষ্ঠানের শুরুতে জিজ্ঞেস করেছিলাম যে তুমি, তোমার মা আজকে তোমাকে এখানে নিয়ে এসছে, তুমি কি জানো গল্পটা জানো? ও জানে না, এবং না যে জানা সেটার পেছনে ও দায়ী না, এটার পেছনে আমাদের সিস্টেমটাই আসলে দায়ী। সিস্টেমটাই এরকম। আমরা একটু সামনের দিকে আরেকটু আগাই, আমরা জানি না এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং শেষ কোথায় কি হতে পারে। আর জি, আমরা আসমা বেগম আন্টি বলি আপনাকে, যেখানে আমরা ছিলাম সারা দিন সারা রাত 10টা পর্যন্ত আপনি বাইরে বাইরে মানুষের বাসায় কাজ করতেন। আমি ওই ভোর 5টা বাজে বাড়াই রাতের 10টা, 10:30, 11টার সময় কাম শেষ করি। আমার শরীরে কোনো দিন কয় নাই যে আমি কাজ করতে আসছি। আমার শরীরটা এত পাতলা ছিল যে খারাপ লাগতো। একটা টাইমে যখন রাত্রে যায় ঘরে শুতাম, তখন ওই পোলাপানের কথা মনে পড়তো, তখন একটু খারাপ লাগতো। যখন মানুষের মধ্যে কাজ করতাম তখন আমার মন টেকার দান্দায় থাকতাম যে আমি মাস শেষে এত টাকা পাবো। তো ওইভাবে কাজ করতে করতে মনে করেন পোলাপানের আমি কোনোদিন আমি সরকারি স্কুলে পড়াইনি। ওইতে তো আপনার মাথায় একটা ঋণের বোঝাও ছিল, লাখখানিক টাকা আমি ঋণ দিচ্ছি, মানে এই মিরপুরে এসে আমি ঋণেও দিচ্ছি। মিরপুরে এসে ভালো টাকা কামাইছি, অনেক কষ্ট এই কাজ করে করে। হ্যাঁ, আমি কয়টা বাসায় কাজ করতেন ওই সময়টাতে? আমি কয় বাসায় কাজ করছি তাও তো আগের গুণে আমার খেয়াল নেই, তাও মনে করেন যে 6-7 জায়গায় আমি কাজ করতাম একটানা সারাদিন। হ্যাঁ, যে কাজ যে করতাম, আমার যদি কেউ পয়সা কমও দিত আমি কোনোদিন তার সাথে কিছু বলতাম না। আমার এই মিরপুরে 12 নম্বরে একটা লোক, মুন্না নাম, আমি তার বাসায় কাজ করতাম। সে বিয়ে করছিল না, হ্যাঁ বয়স 50 হবো এরকম। তো আমি যখন 12 নম্বর আসি অতি ফাঁস, তখন ওনার সাথে আমার পরিচয় হয়। ওনার বাসায় আমার কাজে নেয়। তখন উনি বিয়ে করে নাই, 2টা ছেলে থাকে, উনি একজন আরেকটা ছেলে থাকে। আমার তখন 1000 টাকা দিত, আমি ঘরের পুরা কাম করে দিতাম, বিছনা গুছান, কাপড় ধোয়া, রান্দা, মানে হ্যার ঘরে সবকিছু জিনিসপাতি আসছিল, ফ্রিজ তো শুরু করে মানে ফ্যামিলি বাসায় যা থাকে হ্যার বাসায় তাই ছিল। একটা ফ্ল্যাট নিয়ে আসছিল, সব কাম করে দিতাম। আর মেহমান আইতো, উনি ব্যবসা করতো। দেখা গেছে যে রাইতে আমি রান্না বাড়ি করে থেকে গেছি গে, আবার মেহমান এসে আমার আবার ফোন দিত, দৌড়াই আমি আইতাম। তো উনি আমারে বেশ কিছু হেল্প করতো, মানে যদি শুনছে যে আমি অসুস্থ বা 500-1000 টাকা লাগবো, সঙ্গে সঙ্গে বাইকেরে দিত। উনি আমার কোনোদিন খারাপ কইতো না, বা খারাপ ওনার মুখে আমি কোনোদিন শুনিনি খারাপ ভাষা। আছে না কত লোক যে মানুষের সাথে ব্যবহার খারাপ করে, কিন্তু আমি উনি যে কোনোদিন দেখিনি যিনি মুখ দিয়ে খারাপ একটা কথা বলে বা কিছু। এইভাবে আমি মাসে দেখা গেছে যে 12-14 হাজার টাকা আমি কামাই করতাম। আচ্ছা, মানে আগে করতে পারতাম না,
এরকম করে দেখা গেছে যে পোলাপনের যে মাসে আমি 4,000 টাকা 3,000 টাকা খরচ দিচ্ছি, মা বাবার কিছু দিচ্ছি। আচ্ছা আমার মনের মধ্যে একটা কষ্ট হয়েছিল যে আমার মা বাবা অনেক কষ্ট করছে, এখন আমরা বড় হয়েছি, এখন আমরা আর একটু মা বাবার একটু দেখ, আমার পোলাপনের রোদ দিব, আমার বাপ মায়ের রোদ দিব। তো দেখা গেছে 11 জুলাই আমি 300 টাকা দিচ্ছি, 3,000 টাকা দিচ্ছি, তো আমার আব্বা মার আমি 500 টাকা দিচ্ছি। বা আমি যদি বাড়িতে গেছি, দেখা গেছে যে আমি যদি বাড়িতে যাই 5-7 হাজার টাকা বাজার করে দিতাম। এখনো আমার যে আরো ভাই বোন আছে হেরা দেয় না, কিন্তু আমি যদি এখনো বাড়িতে যাই, আমি যত কষ্টই করি আমার বাপ মায়ের বুঝতে দেন যে আমি কষ্টই আছি। প্রতিটা মানুষই একটা ফিলোসফি নিয়ে বসবাস করে এবং আমরা যেহেতু মানুষ বাই বর্ন, আমাদের মধ্যে ভালো মন্দ দুটো গুণই আছে। আমি জীবন গল্পে যত রকমের গল্প আপনাদের এখানে প্রচার করেছি, যত গল্প আমি শুনেছি, যত গল্প আমি শুনিয়েছি, আমি জানি যে একটা গল্প আরেকটা গল্পের কাছে যখন চলে আসে তখন পূর্বের গল্পের ইমোশনটা মানুষের হারিয়ে যায়। আমাদের মনের ক্ষমতা আসলে এত বেশি না যে জাগতিক যত ঘটনা আমাদের চারপাশে ঘটে প্রত্যেকটা ঘটনার ইমোশন আমাদের মন একইভাবে সমানভাবে সময়ের স্রোতে ক্যারি করে নিয়ে যাবে। এটা সম্ভব না। আমরা যদি অতীত না ভুলে যাই আমরা সামনে এগোতে পারবো না। আমরা যদি কষ্ট না ভুলি আমরা সামনে এগোতে পারবো না। আমরা যদি হোঁচট খেয়ে ব্যথা না ভুলি, আমাদের সে ব্যথা যদি সারা জীবন থেকে যায় আমরা হাঁটতে পারবো না। কিন্তু এটা ঠিক যে কিছু কিছু জিনিস মনের অজান্তেই জমা হয়। একটা কথা আছে বিজ্ঞানে যে মন মানে চেতন মন আর অবচেতন মন। চেতন মন যেটা অনুভব করতে পারে সেটা চেতন মন, এবং অবচেতন মন সেটা যেটা আসলে হয়তো অনুভব করে অন্যভাবে, কিন্তু যেটা আপনি হয়তো কখনো বুঝতে পারেন না। বিজ্ঞানের কথাটা যেহেতু বলছিলাম যে চেতন মন অবচেতন মনের চাইতে অনেক বেশি দুর্বল, মানে অবচেতন মন অনেক শক্তিশালী চেতন মনের চাইতে। আমাদের এই গল্পগুলো যখন আমরা শুনি তখন আমাদের চেতন মনে একটা অনুভূতি জন্ম হয়, আর অবচেতন মন এই অনুভূতির জায়গা থেকে কিছু কিছু একদম পার্মানেন্টলি নিয়ে নেয়, এবং সেই নিয়ে নেওয়াটা সারা জীবনের জন্য সঞ্চয় হয়। সেই অনুভূতিটা একেবারে পার্মানেন্ট। এবং এই অনুভূতিগুলো কিভাবে মনের ভেতরে জমা হয়েছে সেটা হয়তো আপনি বুঝতেও পারবেন না অবচেতন মনে, কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে এই অবচেতন মন এই ঘটনা যেটা আমরা শুনছি। জি, এই টাকাগুলো বাড়িতে পাঠাতেন কোনো না কোনো হ্যাঁ, জি আমি বাড়িতে দিতাম, মানে আমি কোনো হিসাব করতাম না, আমার আব্বা মা কাছে আমি সব টাকাই দিতাম। জি। কিন্তু একটা কথা এখানে আসছিল যে তুমি করে যা লাগে নিয়ে আর যা থাকবো তোমরা রাখো। তো আমার আব্বা মা টাকাটা জমাইছিল, জমাইয়া আমার আব্বা একদিন আমার বললো যে মা তোর দুঃখ আর আমার সহ্য হয় না, কারণ তোমার সুরত্ব নেই, তুমি হইতো নাচতি, তোমারে ভালো একটা কাপড় দিতে পারিনি, তোমার কোনোদিন ভালো বিজনেস শুতে দিবার পাইনি, ভালো খাওয়ান দিতে পারিনি, তো তোমার আমি কি কমো আর, তুমি যে মরবা আমি তোমার একটু জমিন দিব, তুমি জেনতে থাকো, তুমি যে মরবা ওই জমিন এসে মরবা, তুমি অন্য কোথাও যাই মরতে পারবা না। তা আমার আব্বা আমারে 200 জমিন রেখে দিচ্ছে। দেওয়ার পরে ওই যে আমার আব্বার কাছে টাকা পয়সা আসছিল, তো 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে আমার বাড়ি করে দিচ্ছে, ওই জায়গার মধ্যে 2টা রুম করে এই দিচ্ছে। 5 লাখ 5.5 লাখ টাকা আপনি এই মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে জমিয়েছেন? হ্যাঁ। ওকে। তো আমার আব্বা মানে একটুটি জমা হয়েছিল না, কিছু কম আছে, আচ্ছা। তো বাড়ি করছি আজ 3 বছর। ওকে। আব্বার আমি বললাম যে তুমি টিন দিয়ে ঘর দিলে, আমার তো কেউ নাই, ভাঙ্গে ছেড়ে গেলে কেরা করে দেবো, তো তুমি ই করো, ইট কিনে ইট দিয়ে তুমি আমার ই করে দাও, 4 পাশে ইট দিয়ে ওর পে টিন দিয়ে দাও। তা আমার আব্বা তাই করে দিচ্ছে, ওই বাড়ি করে দিচ্ছে, বাথরুম টাথরুম সব গোসলখানা সব মানে ঢাকার বাসার মতোই করে দিচ্ছে। তখন আমার ঘরে 3-4টে মেয়েও রাখতাম, আমার দেশে তো নাই না, আমি একা একটা রুম নিলাম, নিয়ে 4-5টা মেয়ে রাখি, ওই মেয়ে ঘরে সারাদিন কাজও করি, ঘরেও রান্ধি, হ্যাঁ ঘরেও খাওয়াই, মানে আমি সেরকম পরিশ্রম দিতাম তখন আরো বেশি। তখন আমার মাসে মনে করেন যে 14-15 হাজার টাকা আমি বাড়িতে দিতাম প্রতি মাসে। ওই মেয়েগুলো কি করতো? মেয়েগুনি গার্মেন্টস চাকরি করতো। আচ্ছা। তো এই মেয়েগুনি থাকতো আমার কাছে, আমি মাসে মাসে ভালো টাকা দিতাম, ওই মেয়েরা কি করতো টাকা পায় আমার কাছে দিয়ে দিত, অগরে যে টাকাটা জমা থাকতো ওই টাকাটা আমি 1 নগে বাড়ি দিতাম 50-60 হাজার, আবার পরের মাসে আবার ওর টাকা ম্যানেজ করতাম। এরকম করে আমার বাড়িটা কমপ্লিট করাইছি। করানোর পরে বাড়ি কমপ্লিট হয়েছে, ওই আমার মেয়েটা ক্লাস 9-এ যখন উঠলো, তা আমি এত কষ্ট করে কুচিনেও পড়াই, ভালো কুচিনেও পড়াই, ঘরে পড়তে বসি না। তো ওই দেখা যায় যে ডাব শ্যাম্পু ছাড়া উনি শ্যাম্পু ব্যবহার করে না, তেল ছাড়া কোনো তেল ব্যবহার করে, মানে উনি বাসা বাসা জিনিস ছাড়া উনি ব্যবহার করবো না। আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা। তো আমি যে কৈতন দিতাম ওইটা ওরা বুঝতো না,
ওরা মনেই করে না, ওরা মনে করে যে ওরা বড় লোকের মেয়ে, ওরা এরকম করে চলে। তো এরকম করে দিতে দিতে যখন 9 পরীক্ষা দিল, রেজাল্ট যখন খারাপ আসলো, মানে পাস করছে, রেজাল্ট ভালো না, তখন আমি বললাম যে দেখ আমি জীবনে কি করলাম তোরা তো দেখলি না জীবনে, কিন্তু এই রেজাল্ট আমি তো করে পড়াশোনা করাম না, আমি তোর ঢাকা নিয়ে যাম, কাজ করাম তোর দিয়ে। ঢাকা নিয়ে আসলাম, নিয়ে এসে গার্মেন্টসে দিলাম। গার্মেন্টসে দিয়ে ও কান্দে না, আমি কান্দি যে ওর পড়াশোনাটা আমি নষ্ট করাইলাম। তা মাঝে মাঝে আমি কি করি, স্কুল খুঁজি, ওরে না কইয়া। আমার কথা হইলো যে ওর কষ্টও করাম, লেখাপড়াও করাম, দেখি কোনটা ও এগিয়ে যায়। তো কিছুদিন চাকরি করে 2-3 মাস মনে হয় আমার টাকা পয়সা দিচ্ছিল। তারপরে একটা ছেলের ফান্দে পড়ে গেল, মেয়েটা। আচ্ছা, মানে আপনার বিয়ে, যে মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন তার পরের মেয়ে? হ্যাঁ, এই যে এসএসসি পরীক্ষা দিল, এটা একটা ছেলের ফান্দে পড়লো। পড়ার পরে শুরুর তো আমি না করছি যে না দেখো তুমরে এত দূর আমি নিয়ে এসছি, তুমরে ভালোভাবে মানুষ করার জন্য, তোমরা ভালো মানুষ লেখাপড়া করো, তুমরে আমি দেখে বিয়ে দেবো। যদি টাকা 5 লাখও তোমার দেওয়া লাগে, আমার যদি ভিক্ষাও করা লাগে, আমি তাও করি, তাও তুমরে ভালো দেখে আমি বিয়ে দেবো। তা আমি দেশে ছেলে খুঁজলাম যে ওই যে সেনাতে চাকরি নেয় বা পুলিশে চাকরি নেয়, যদি লগর যদি 2-4-5 লাখ টাকাও দেওয়া লাগে, আমার মেয়ে তো কামাই করতেছে, আমি কামাই করতেছি, ওর 5 লাখ টাকা দিলে তো আমার সমস্যা নেই, ওর সংসার ভালো হবে। তো ওই ছেলের ফান্দে পড়ে 7-8 মাস চাকরি করে ছেলের সব টাকা খাওয়াইল। খাওয়ানোর পরে একদিন রাত্রে আমার ছোট ভাইয়ের ডাক দিলাম। আমার ছোট ভাই উত্তরা গাড়ি চালায়, জি। আমার আম্মারে নিয়ে এসেছি ফোন দিয়ে, নিয়ে এলাম। নিয়ে আনার পরে আমি বললাম যে তোরা হুনে কাগে ও কি চা, ওই ছেলের সাথে কি সম্পর্ক রাখবো না রাখবো না? আমার ভাইয়ের সামনে জব দিয়ে হালাইলো, কয় আমি হেরে বিয়ে করবো, মানে একটা হিরুনসি নিশাপানি করে। তা আমার ভাইয়ে কি করলো, স্টাম আনাইলো আমারে, কয় তুমি স্টাম কিনে নিয়ে এসো। স্টাম কিনে নিয়ে এলো, ঘরের দরজা জানালা সব বন্ধ করলো, ভয় দেখাইতেছে। তারপরে ওই কথাই শিকার হয়ে গেল। পরে রাইতের 12টার সময় আমারে হুদ্দে ওর হুদ্দে বাড়িতে পাঠাই দিল, মারে হুদ্দে। বাড়িতে গেলাম, যাইয়া সকালে যাই পৌঁছিলাম, জহরের আয়োজন দিছে, তখন আমি বাড়িতে না পড়লাম যে আমার আর থাকা সম্ভব না, আমি তো মানুষের কাম করে খাই। আমি আইসে সাবার পর্যন্ত আসিনি, যখন আমি নবীনগর আইসছি তখন আমার বাড়ির কোনো ফোন দিছে, কয় মায়া নাইকা। আমি আর উঠিয়ে নাই, শরীরে এমন অবস্থা, আমি তো মায়া নাই, এখন ঘুরে তার আমি যাইতে পারতাছি না। আমি বাসায় আসছি, আইসে সারা রাত গেছে, আমি সিকির পেটে কাঁদছি যে পোলাপান স্বামী ছাড়া হইলাম, সবকিছুই করলাম, কিন্তু পোলাপান কন্ট্রোলে রাখতে পারলাম না। বাপ মায়ের টাকা দিলাম, পয়সা দিলাম, কিন্তু বাপ মা আমার পোলাপানটি মানুষ বানাইতে পারলাম না। তো এলে দুঃখ করে আমি কান্দিছি। কান্দার পরে অনেকগুলো ডাইমেনশন আছে আজকের এই গল্পের, অনেকগুলো। এবং আমি যাব আপনার কাছে, বিরতিতে যাওয়ার আগে একটু একটা কথা বলতে চাই। ডাইমেনশন গুলো হচ্ছে এরকম যে এই ভদ্রমহিলার জায়গাটা থেকে দেখেন, উনি কোনো কমতি রাখেনি, ওনার যে সামর্থ্য ছিল সেই সামর্থ্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন। কিন্তু সন্তানের জায়গাটা থেকে বাবা মা খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা যেই পরিবারেই সে মানুষ হোক না কেন। এবং একজনকে যদি পায়, ধরুন মা যে দায়িত্বটা পালন করেছে, বাবাও যদি সে দায়িত্বটা পালন করতো, তাহলে হয়তো এই মেয়েটির ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটতো না। সেটা সন্তানের জন্য একেবারেই বেসিক নিড। কি বলবেন, এখানে ভদ্রমহিলাকে দোষ দেওয়ার কিছু নাই, মেয়েটাকে দোষ দেওয়ার কিছু নাই, কারণ মেয়ের যে বয়স বা এই ছেলেটার যে বয়স, সেই বয়স থেকে বাবা মার এই কষ্টটা বোঝাটা সম্ভব না, আসলেই সম্ভব না। আমরা কেবলমাত্র যে বয়সে থাকি সেই বয়সটাকেই বুঝি, যে বয়সটা অতিক্রম করে এসেছি সেই বয়সটাকে বুঝি, কিন্তু এর পরের বয়সের যে অভিজ্ঞতাটা কি সেটা আমরা সেই বয়সে বুঝি না, বা প্রকৃতি আমাদেরকে সেটা বুঝতে দেয় না। সুতরাং ওই মেয়েটি যদি বুঝতো যে তার মা আসলে কতটা কষ্ট করেছে তাদেরকে মানুষ করার জন্য, তাহলে হয়তো এত বড় একটা সিদ্ধান্ত সে নিতে পারতো না। খুব কঠিন আসলে। হ্যাঁ, কি হলো? পরের দিন সারাদিন আমি আর কাজে যাইনি, না যাই ওর যেন যেন বান্ধবী আছে, সব জায়গায় ঘুরছি। ঘুরতে ঘুরতে আমার বড় মেয়ে আসছিল সাবান, ওরে ফোন দিয়ে আনছি, আইনে ওরে নিয়ে খুঁজছি। খুঁজতে খুঁজতে না কোথাও পাইনি। যখন আসরের আজান দিচ্ছে তখন ওর একটা বান্ধবী আসছে, 11 নম্বর বাজারে যায় থাকে। তাই কইতাছে, কয় আন্টি আপনি একটু আমাকে বাসায় যাবেন? কে? কয় দরকার আছে। তা আমার মেয়ে কইতাছে, কয় মা মায়া ওগো বাসায় আসছে। বড় মেয়ে কি মানে তখন আপনার সঙ্গে? মানে আমি ওরে ফোন করে নিয়েছি এই অশান্তির জন্য। পরে যাইতে যাইতে মাগরিবের আজান পড়ে গেলাম, যাই দেখি যে আসলে আছে ওই বাসায়। পরে ওই বাসার সবাই মানে বুঝেছে ওরে যে মা তো মা এত কষ্ট করে তোমার মানুষ করছে, কিন্তু মার তোমরা যে অবস্থা করো এটা তো ঠিক না, তুমি তো পড়ার মায়েরও তো এটা করতে পারলাম না।
তুমি নিজের মারে যা করতেছ। তো সবাই বুঝে উঠেছে, পরে আমারে কই দিল জ্বরে যেন বাসায় নিয়ে মারেন না। ওরে বাসায় সবার কাছ থেকে কই ঠই নিয়ে এলাম, নিয়ে হেরে বাসায় এনে ওর কিচ্ছু কইনি। যেমন কালকে বেতন পাবো, এটা আজকের ঘটনা। তো রাইতে আমি বুঝাইলাম যে মা, আমার বাড়িতে এরকম ঘর দরজা দিতেছি, টাকা পয়সার খুব প্রয়োজন, কিছু ঋণ আসছি, বেতন পাই যেন কারোর দেও না, বেতন ঘরে নিয়ে এসো। ও বেতন পাইতো 12-14 হাজার টাকা করে বেতন পাইতো গার্মেন্টসে। আজকে রাইতে এই কথাবার্তা, কালকে ও বেতন পাবো। ওরা আবার ওই যে ডাচ বাংলার মাধ্যমে ও টাকা উঠায়। তো টাকা উঠাইয়ে ছেলেরে দিতে আসছে সব 13,000 না কত হাজার টাকা দিয়েছে। আচ্ছা, দিয়ে যখন ঘরে আসছে ওই দিনকে আমি ওর পিটন দিচ্ছি, মানে হাত পা বাইন্দে ঝাড়ু দিয়ে পিটাইছিলাম। পিটানোর পরে আমার বলতেছে যে ন যাই তোমার আমি টাকা উঠাই দিন। তা আসলে আমি খুব অবর, এখনো আমি অবর। আমার পোলাপানে যা কয় আমি তাই বিশ্বাস করি। তো আমি ও আগে আগে যায়, আমি পিছিয়ে পিছিয়ে যাই। তো যাইতে 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 এই যে ডাচ বাংলা ছাড়াইও আরো জায়গাও। তা আমি কই, এই তুই ওদিক যাস কে? এই যে এনতনে টাকা উঠায় মানুষে, তুই অত দূর যাইতেছস কে? কই যে সামনে তো উঠাম। তো এই সামনে কইতে কইতে আমারে মনে করেন যে পল্লবী থানার মধ্যে যাই দাঁড়াইছে, এর আগে ও আর দাঁড়ায়নি। তো ও যখন থানার মধ্যে গেছে আমি তার জানি না যে ও আমারে কি করবো। তা আমিও গেছি, ও যায় দাঁড়াইছে, ও তো আমারে নেওয়ার জন্য দাঁড়াই আছে। তা আমিও গেছি, যাওয়ার পরে পুলিশের বলতেছে, কয় এই মহিলার কাছে আমি আর থাকতে চাই না। কেন, তোমার কি হয়? কয় আগে মা আসলে এখন আমার মাও না, আমি এই মহিলার চিনি না, এই মহিলা খুব অত্যাচারী, এই মহিলার আমি বেতন পাই টাকা দেই, মহিলা কয় যে আমার এই টাকাই হবো না, আপনি করে যদি কোনো আশ্রম থাকে তা আমার দেন, আমি ওই জায়গায় থাকবো। তখন পুলিশে বলতেছে, কয় তোমার তো এই বয়স নেই, আশ্রমে থাকার বয়স নেই, তোমার তো এই বয়স নেই। আপনাকে কিছু জিজ্ঞেস করলো না? হ্যাঁ, আমার জিজ্ঞেস করছে। পরে কয়, পরে বলতেছে পুলিশে যে তোমার তো এই বয়স নাই, কে তুমি যে আশ্রমে থাকবা, তুমি তো নিজের মার কাছে থাকতে পারতেছ না, তাহলে তুমি আশ্রমে কিভাবে থাকবা? পরে আমার জিজ্ঞেস করলো যে আপনার কি হয়? যে আমার মেয়ে। আপনি মেয়ে যা করছে কি সত্যি? আমি কই, সত্যি আর মিথ্যা না, আপনি যেটা করবেন আমি ওটাই মেনে নেব, কারণ আমার করার কিছু নাই। তো এই ছেলের সাথে সম্পর্ক দেখে আমি মার দিচ্ছিলাম, এটাই সঠিক। পরে আমার মধ্যে আটকে রাখছে থানাতে আটকে রাখছে। পরে কয়, আপনার পরিচিত কে আছে তারে ফোন দেন, হিয়াই সামনে দিনে যাও। তা আমার আর পরিচিত এমন কেউ নাই। ওই যে মুন্না ভাইয়ের কথা বললাম, ওই মুন্না ভাই আমার পরিচিত, তাছাড়া আমার কোনো পরিচিত কোনো লোক নেই। জি। পরে মুন্না ভাই আমি ফোন দিচ্ছি, বললাম যে এরকম মায়া যে আমার থানার মধ্যে নিয়ে এসছে, তো পুলিশে যাওয়ার দিতেছে না, আপনি আহেন। পরে মুন্না ভাই আসলে পুলিশে দেখে কয় যে আপনার লোক? যে হ্যাঁ। আপনি নিয়ে যান, আপনি যেটা বিচার করেন। পুলিশ বলছে এটা? হ্যাঁ। পরে নিয়ে আসলো মুন্না ভাই, আমার বাইকে নিয়ে আসার পরে আমারে বললো যে তুমি বাসায় যাও, আর মায়ারে হাতে করে হের বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হ্যার বউ আমারে পীরের মতো ভালো জানে, মুন্না ভাইয়ের বউ আমার অনেক ভালো জানে। পরে মুন্না ভাইয়ের বউ অনেক বুঝে দেখছে যে ওর সাথে পারা যাব না, মেয়েটার সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে। হ্যাঁ, ও যা কয় এটা মানে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না, ওর কথা গুননি। পরে মুন্না ভাই রাত্রে আমাকে বাসায় আসলো, আসে করে করলো যে দেখ, তোমার ছেলে মেয়ে একটা মানুষ না, কারণ তোমারে জেলেও ঢুকাইতে পারে, তুমি ওদের কিছু কইও না, আর তুমি ওদের বাড়িতে পাঠাইতো। প্রত্যেকটা মানুষের জায়গাটা থেকে সিচুয়েশনকে ব্যাখ্যা করাটা তার মতো করে অ্যাফার্মেটিভ, তার মতো করে সত্য। যদি ওই মহিলা, যে মেয়েটার সম্পর্কে আজকে এই ভদ্র মহিলা বলছেন তার নিজের সন্তান, যদি ওই মেয়েটা এখানে থাকতো তাহলে হয়তো তার জায়গা থেকে অনেক কিছু বলার ছিল। কিন্তু আমাদের সামাজিকতার জায়গাটি থেকে মা তো মাই, মা সন্তানের কখনো অমঙ্গল চান না। এবং সেই মাকে যদি কেউ এরকম ভাবে, উনি যেটা বলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে, যেহেতু আমাদের এটা ইনভেস্টিগেটিভ শো না, যদি কেউ থানায় নিয়ে যায় সন্তান হয়ে এবং পুলিশকে গিয়ে যদি এরকম স্টেটমেন্ট দেয়, এর চাইতে দুঃখজনক বিচার আপনি কি করবেন? এখানে বিচারের কিছু নাই, কিন্তু এর চেয়ে কষ্টকর এবং দুঃখজনক পরিস্থিতি আসলে কি হতে পারে? রাশেদ, তুমি কি এটা জানতে, তোমার মা যেটা আজকে বললো? হ্যাঁ, আমি জানতাম এটা। এটা কতদিন আগের ঘটনা? এটা তাও
1.5-2 বছর হবে। তুমি এই বিষয়টাকে কিভাবে দেখেছিলে ওই সময়? তোমার মা যেটা বললো সেটা কি সত্য? হ্যাঁ সত্য, তোমার সঙ্গে তোমার ওই বোনের সম্পর্ক কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল। তো তো কি মনে হয় যে যে কাজটা তোমার বোন করেছে সেটা কি আসলে ঠিক করেছে? জি না, একদমই ঠিক তো করেনি। তুমি কিছু বলেছিলে ওই সময় তোমার বোনকে? আমি তখন গ্রামের বাড়ি ছিলাম। তোমার বাড়িতে ছিল? হ্যাঁ। ওকে, আজকে এখানে আছেন আসমা এবং তার ছেলে রাশেদ। আমরা কথা না বাড়িয়ে তাদের কাছে আবার ফিরছি। জি, বললো আপনাকে যে ছেলে মেয়ে মানুষ না বা এরকম কিছু একটা। হ্যাঁ, পরে ওরে বাড়িতে পাঠাইলাম। আমার ছোট ভাই দায়িত্ব নিল যে তোমার আজকের তনে যা কিছু লাগবে সব আমি দেব। মানে আপনার ওই মেয়েটার? হ্যাঁ, আচ্ছা। তোমার মা দেখ বা না দেখ, আমি বলছি যে আমি তোমার কিছু দেবো না। পরে আমার ভাই বলছে যে তোর মাও কিছু না দিলেও আমি দিব, তোর যা লাগবে তুই আমার করবি। পরে ওরে এর আগে উন্মুক্ততে ভর্তি করাই দিছিলাম আমি। আচ্ছা, মানে এটা এই কথা, ঘটনার আগে? হ্যাঁ ঘটনার আগে। মানে যে পড়াশোনা করুক উন্মুক্ততে, পাশাপাশি সে কাজও করুক। আমি উন্মুক্ততে ভর্তি করাই দিছিলাম। আচ্ছা। তারপরে উন্মুক্ততে মানে 9 পরীক্ষা দিয়ে হাইরে 9 পরীক্ষা মানে ভর্তির পরেই এই ঘটনা। আচ্ছা। পরে বাড়িতে পাঠাই দিলাম, দেওয়ার পরে আমার ভাইয়ে ওরে সবকিছু মাইনে নিল যে তুমি আজকে তো না আমার কথা শুনবা, আমি তোমার মামা না, আমি তোমার বন্ধু। তোমার যখন যেটার প্রয়োজন পড়বো তুমি আমারে বলবা, তোমার মারে বলার দরকার নেই। তো কিছুদিন থাকলে হারে পরীক্ষা আসলো। জি। পরীক্ষার সময় আমার বোনের বাসার তো পরীক্ষা দিল। আমার ভাই খাওয়ার টাকা 2 মাস যে থেকে পরীক্ষা দিচ্ছে, খাওয়ার টাকা দিচ্ছে, তারপরে ফরেন ক্লাবের টাকা দিচ্ছে, আমি দিইনি। না দেওয়ার পরে আমার ভাই দিচ্ছে, দেওয়ার পরে আমার ভাই আবার কাপড় চোপড় কিনে দিচ্ছে, তেল সাবান দিচ্ছে। বউ তো হয়েছে পড়ার মেয়ে, তো বোনের মেয়েরা যদি এত কিছু দেয়, বউয়ের তো অবশ্যই খারাপ লাগার কথা। এমনকার যুগ হয়েছে খারাপ, তা বইয়ের সাথে একটু গন্ডগোল মনোমালিন্য হয়েছে বিষয়টা নিয়ে। আচ্ছা। ওই লাহারে বইয়ে আবার এমন একটা পেস লাগাই দিচ্ছে যে মায়া ফোনে কার সাথে কথা কইছে। তা আমার ভাই খুব রাগী মানুষ, হেনতনে ওর সাথে কথা কওয়া বন্ধ। যে আমি ওরে এত বুঝিলাম, এত কিছু করতেছি, করার পর ও আমার কথার অবাধ্যতা হইলো, তাহলে তো ও তো মানুষ হবো না। তা আমার ভাই তখন আমার পিছিয়ে গেল গা। যাওয়ার পর আমি বাড়িতে গেছি, আমার কথা আছে যে মা আমি তো সামনে আমার মেট্রিক পরীক্ষা, তো তুমি আমার নিয়ে যাও, আমি চাকরি করবো আর পড়াশোনা করবো, আচ্ছা। আমি আর এরকম করবো না। তা আমার বড় মেয়ে আমার না করলো, কয় না মা পরে নিয়ে যাও না, ও কিন্তু কালসাপ, ও কিন্তু তোমার কথা মানবো না। তা আমি অনেক নিয়ে আসলাম, নিয়ে আসার পরে গেছে বছর নিয়েছি বাড়ির যখন 8 পরীক্ষা দিয়েছে। রাশেদকে? হ্যাঁ, তখন ওরা আইনে 9 আমি জার্মান টেকনিক্যালে ভর্তি করাইছি। ওরাও নিয়ে আসলাম যে আমি জীবনে এত কষ্ট করলাম, ওরা আমার মূল্য দেয় না, কি করি তাও দেখে না। কিন্তু ওরা যখন আমার কাছে নেমু, ওরা যখন আমার দেখবো তখন ওর মধ্যে একটা মায়া বসবে। জি। তখন আমার সবাই না করছে, কয় ওর নেও না, ওর নিলে আরো সমস্যা হবো, কথা শুনবো না, ঢাকা শহর ভালো না। তা আমি কইছি যে না, আমার কাছে থাকলে কোনো সমস্যা হবো না। আমি আইনে জার্মান টেকনিক্যাল ওরা ভর্তি করাইলাম। করানোর পরে ওরে আমি ঘরে টিচার দিলাম, মায়ের নিয়ে আসলাম। তো মায়ের সামনে পরীক্ষা, তো বাইরে পড়তে যাব। তা আমি রাত্রে ঘরে থাকি, স্যারেরও আমি রাত্রে আইতে কই। স্যারের সাথে আমার কন্টাক্ট আছে যে 7টার সময় এসে পড়াবার নিয়ে। তখন আমি ঘরে থাকি, সারাদিন আমি ঘরে থাকি না। এখন আমি সারাদিন ঘরে থাকি না, ওই সারাত্রি আসে। যখন মায়ারে দিলাম ওনার কাছে প্রাইভেটে, তখন স্যারে কি করে সকালে 8টা-9টা বাজে ঘরে ঢুকে 12টা 12:30 বাড়ায়, মানে আমি 1টা-1:30টার মধ্যে ঘরে আসি। আচ্ছা। আবার যাই আমি কামে, কিন্তু ওই টাইমটাতে আমি ঘরে আসে দেখে শুনে আবার আমি কাজে যাই। ওগুলো ওইটা উডিং করা শেষ, আমি কোন টাইম বাড়াই কোন টাইম ঘরে আসছি, ওরা ওইটা মানে ওই টাইমটা মেনটেন করে। হ্যাঁ। তো স্যার যে সকালে আসে 4-5 ঘন্টা স্যার যে ঘরে থাকে এটা আমি জানি না। আমগর অন্তন একটা ছেলে, আজ 1 বছরের কথা, আমগর অন্তন একটা ছেলে সেনাতে ঢুকবো, আমাকে পাশেই থাকে। তো ওই ছেলের সাথে আমার ফোনে কথা হয়েছে, ছেলেরা আমার কথাবার্তা হইলে খুব ভালো লাগছে। তা আমি মনে করলাম কি যে যৌতুক তো আমার এমনিও নাকবো এমনিও নাকবো, যদি একটা চাকরিজীবী ছেলে হয় তাহলে আমার যৌতুক গেলেও আমার লাভ আছে, আমার মেয়ে তো সুখে থাকবো। ঈদ আসলো, গেছে ঈদ, ঈদের সময় আমরা বাড়িতে গেলাম। তারপর ওই ছেলে আমাদের বাড়িতে আসলো, মেয়েরে দেখলো, ছেলেও মেয়েরে দেখলো। তো হ্যাঁ দুজনই ভালো, তো ভালো কথাবার্তা হইলো। 1 সপ্তাহ আমরা বাড়িতে থাকলাম, ছেলেও পড়াই শুনে আমার কাছেই থাকলো। তা কথাবার্তা হইলো যে তুমি চাকরি নেও, তুমি যখন চাকরি পাবা তখন তোমার সাথে আমার সম্পর্ক আলাদা হোক। কিন্তু এখন তো
কোনো কিছু করার মতন নেই। জি। পয়েট হয়ে থেকে আসলাম, আসার পরে ঢাকা আসলাম, আসার পরে ফোন দেয় আমার মেয়ে জৈলেপুরে জায়গা কিনা আসতে ঢাকা করবার নাকি, ইন্টারভিউ দিবেন নাকি ওই চাকরির জন্য। তা আমারও বলছে যে আন্টি আমি আপনার বাসাতে ঘুরে যাব, আমার একটা এলাকার ছেলে কি আমার বাসায় আসতে পারবো না। তা আমি মন রয়েছে অন্যরকম, আমি বললাম যে আইসে বেড়াই যায়, মানে এনে যে স্যারের সাথে যে খটকা আছে এটা আমি জানি না। আপনি তখনও জানেন না বিষয়টা? আচ্ছা। এই ছেলের সাথেও আমার সাথে একটু গ্যামজাম থাকে, কে নাকি পড়াশোনা করে না। আমি প্রতি মাসে 2000 করে টাকা দিলাম ছাড়ে যায় ভালো একটা রেজাল্টের জন্য, যে তোর একটা ভবিষ্যৎ হোক। আমি কষ্ট করছি তোরা তো ভালো থাকবি, আজকে যদি তুই পড়াশোনা করে আগে আবার পাস, আমার মতো তো এরকম কামলা খাটা লাগবো না। আর তুই যদি আমার মতো থাকস তাহলে তোর আমার জন্য কষ্ট বেশি করা লাগবে। আমি তো যে কোনো রাস্তায় দাঁড়াই আসছি, তুই এমন রাস্তা নাও পাইতে পারস, এর জন্য খারাপও হইতে পারস। এলির জন্য আমার সাথে ঘ্যাম, আমি পোলাপনের সাথে কেস করি, অনেক কেস করি খালি পড়াশোনার জন্য। পড়াশোনা করলাম, Right, এই প্রশ্নটা আমাদেরও আছে। এবং যখন দেখি হিন্দু যে দ্বারা, না, জি, ধর্মে। ওরা আমার পয়সার কোনো দাম দিতেছে না, ওরা আমারই খালি ক্ষতি করবো, ওরা নিজে ভালো হবো না, তখন আমার মাথা গরম হয়ে যায়। আমি যে 7-8টা বাসায় কাজ করি, আমার মানুষ অনেক কথা কয়, আমি যদি একবেলা না যাই মানুষ অনেক এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমার বাসায় অনেকেই কাজের লোক আছেন এবং তারা র্যান্ডমলি চেঞ্জ হন, এবং কখনো দেখা যায় যে আমরা স্যাটিসফাইড থাকি না তাদের জবের কারণে বা যেভাবে পারফরমেন্স করা দরকার, কখনো দেখা গেল যে সে স্যাটিসফাইড থাকে না, এই কারণেই খুব র্যান্ডমলি চেঞ্জ হয় এবং অনেক বাসাতে এটা হয়। তো এই যে বিষয়টা উনি যেটা পয়েন্টটা একটু আগে করলো, যে বাসায় কাজের মান ঠিক না থাকলে কাজের বুয়া যিনি থাকেন বা কাজের লোক যিনি থাকেন তাদেরকে কি ব্যবহারটা করানো হয় বা কি ব্যবহারটা তাদের সঙ্গে হয় বা কি কথাটা তারা শোনে, এটা যদি সন্তানদের দেখানো যেত, বা প্রত্যেকটা সন্তানকে, আমি মনে করি শুধু কাজের জায়গাটা না, প্রতিটা সন্তানকেই যদি দেখানো যেত যে তার বাবা কিংবা তার মা কি কষ্ট করে এই অর্থটা উপার্জন করে নিয়ে আসেন তাদের জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের ভবিষ্যৎটা ভালো করার জন্য, কি পরিমাণ অপমান সহ্য করতে হয়, কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ রিস্ক নিতে হয়, কি পরিমাণ নিজের ভালো লাগাকে বিসর্জন দিতে হয়, কি পরিমাণ নিজের চাহিদার জায়গাটাকে নষ্ট করে দিয়ে সন্তানের কথা চিন্তা করতে হয়, প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি এই জিনিসটা দেখানো যেত, তাহলে আমাদের এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, আমাদের এই যে এত শিক্ষক রেখে এত গোল্ডেন এ প্লাস বের হয় প্রতি বছর, হ্যাঁ, এবং তারপরেও যে বৃদ্ধাশ্রম বেড়ে যায়, তারপরেও যে এত সমস্যা সমাজে বাবা মাকে আমরা দেখি না, হ্যাঁ, আমার মনে হয় না যে এটার আর প্রয়োজন হতো। আমাদের আসল শিক্ষার জায়গাটা আসলে এটাই হওয়া উচিত, যে তুমি যে পয়সায় বড় হচ্ছ, তুমি যে এটা খেয়ে তোমার ভবিষ্যৎ তৈরি করছো, তুমি তোমার জন্য যে মানুষগুলো হাড্ডিসার হচ্ছে, তোমার জন্য যে মানুষগুলো পরিশ্রম করে মান সম্মান বিসর্জন দিয়ে তোমাকে বড় করার জন্য কাজ করছে, তাদেরকে আগে ফার্স্ট দেখো, তারা কত কষ্ট করে তোমাকে বড় করছে এবং তারা কি পরিমাণ অপমান সহ্য হচ্ছে, কি পরিমাণ পরিশ্রম করে তারা তোমাদের জন্য সময় দিচ্ছে, এই শিক্ষাটা আগে প্রথমে নাও। মানে তাদেরকে যদি এই সন্তানটা রেসপেক্ট করতে পারে, অটোমেটিক্যালি সমাজের বাকি সদস্যদের প্রতি তাদের রেসপেক্ট চলে আসবে। আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও মাকে নিয়ে বড় কোনো চ্যাপ্টার নাই, কোথাও বাবাকে নিয়ে বড় কোনো চ্যাপ্টার নাই, এবং কোনো বইই নাই। আমাদের এই জায়গাটাই যদি শিক্ষা না থাকে পরিবারে, যেই মানুষটা আমার জন্য সারাটা জীবন দিয়ে দিল তাকে আমি রেসপেক্ট করি না, তার পয়সার মূল্য আমি দিই না, হ্যাঁ, সে কি বলে সেটা আমি শুনি না, তাহলে এই ছেলে এই মেয়েরা বড় হয়ে সমাজের জন্য কি করবে, সেটা তো আরো অনেক পরের বিষয়, তাই না? সো এই জায়গাগুলো খুব আমরা কেন জানি ওভারলুক করে গেছি, সচেতনভাবে করেছি নাকি অসচেতনভাবে করেছি, কিন্তু এই জায়গাগুলো আমাদের ফোকাস করা উচিত। জি, আপনি যেটা বলছিলেন যে আপনার ছেলের প্রতি আপনার একটা কষ্ট আছে, আমি ওর কথা শুনবো ইনফ্যাক্ট শেষের দিকে গিয়ে। মেয়েটার কি হলো তারপরে যে বাড়িতে আসলো? হ্যাঁ, এই মেয়ে পরে আমার একদিন মেয়েদের হাতেও কেসকেসাইছি আমি দুপুরে, আমার বাড়ি এলি ডাইকে নিয়ে আমার বলতেছে, কয় আপা আপনার একটা কথা কম। আমি কই কি করবেন? কয় আপনি মেয়ে যে বিয়ে করতে চায় না, আপনার মেয়ের সমস্যা আছে। কি সমস্যা? আপনি তো ঘরে থাকেন না, একটা টিচার ঘরে 5-6 ঘন্টা কি করে, কি পড়ায় আপনি মেয়েদের? আমি কই কখন আসি? কয় আপনি যান 6টা বাজে, আর আপনার টিচার আসে ঘরে 7টা-8টা বাজে, আর বাড়ায় আপনি টিচারের 12টা 12:30 বাজে। মানে যখন আপনি আসবেন তার আগে তখন আগে। তা আমি মেয়েরে জিজ্ঞেস করলাম, তোমার তো আমি এতদিন পালছি, তুমি এসএসসি পরীক্ষা দেবা, হয় তুমি কেউ পছন্দ করে হেরে আমার সামনে নিয়ে আমি বিয়ে করাই দিব, তোমার পছন্দিতেই বিয়ে হবে, কিন্তু বিয়ে করতে হবে এখন।
আর আমি তুমি বুঝার এত বাইতে পারবো না। তুমি যে আমার বলো যে 5 বছর পড়াশোনা করে তারপরে তুমি বিয়ে করবা, 5 বছর তো আমি মরমু, আমি আর কদিন তুমি করে কাম করে খাওয়ানো, আমি আর কাম করতে পারবো না। আর তোমার বিয়ে করতে হবে, আমার মাথার বোঝা একটু কমায় দিতে হইব তোমার। কয় আমি পড়াশোনা করবো, আমি কই তুমি বিয়ে করো, তোমার যদি পড়াশোনা খরচা লাগে আমি কিছু দিব। জীবনে প্রতিটা মানুষেরই চরম বিপদের মুখে পড়া উচিত। কেন বলছি? জীবনের চরম বিপদের সময় টের পাওয়া যায় কে আসলে বন্ধু, কে আসলে শত্রু, এবং এটা চেনাটা খুবই জরুরি। এটার রেজাল্টও আমি আপনাকে বলে দিচ্ছি। রেজাল্টটা হচ্ছে, যেই বাবা মাকে নিয়ে আপনি হয়তো দিনের 5টা মিনিটও চিন্তা করেন না, চরম বিপদের মুখে পড়লে দেখবেন দুনিয়ায় যাদের জন্য আপনি শ্রম দিচ্ছেন তারা কেউই আপনার পাশে নাই। এই বাবা কিংবা এই মা এসে বলবে কিছুই লাগবে না, শুধু তুই বেঁচে থাক, তাহলেই চলবে। সো আজকের এই অনুষ্ঠান শোনার পর থেকে নিজের মেন্টাল ইডিওলজিটা একটু চেঞ্জ করেন। আজকে এখানে আসমা, তিনি তার জীবন গল্প বলছেন। তিনি মূলত একজন গৃহকর্মী, আর তার যে জীবন গল্প সেটা আপনারা যারা শুরু থেকে শুনছেন তা হয়তো বুঝতেই পারছেন যে আসলে শেষমেশ কোন দিকে গিয়ে দাঁড়াবে। আমরা যেটা বলতেছি আপনাদেরকে, এই অনুষ্ঠানটা ইউটিউবে আপলোড করি আমরা রেগুলার। সো আপনি যদি কোনো পর্ব মিস করে থাকেন বা পুরো অনুষ্ঠানগুলি আপনি শুনতে চান, এটা আজকে আমরা জানি কিছুদিন আগে আমরা 20তম পর্ব পার করলাম জীবন গল্পের। এই তো মনে হলো সেদিনই শুরু করেছি ঢাকা এফএম, এর মধ্যে 20টা পর্ব হয়ে গেছে। সো প্রত্যেকটা এপিসোড ওখানে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। জি, যেখানটাই ছিলাম আপনি বলছিলেন যে বিয়ে করতে হবে আপনার মেয়েকে, তারপর? পরে আমার মেয়েরে আমি এই কথায় চাপ দিলাম যে আমার পছন্দিত না, তোমার যে পছন্দিত আছে তুমি হেরেই নিয়ে হও, আমি তোমার বিয়ে করাই দেবো। আর তোমার যদি পড়াশোনার সমস্যা হয়ে যায় আমি দেখি, আচ্ছা, তাও তোমার বিয়ে করতে হবে। আমার গাড়ির উপরে এত চাপ আমার আর সহ্য হইতেছে না। পরে কয় 5টা বছর আমার পড়াও, 5 বছর পরে আমি বিয়ে করি। মানে 5 বছর হইলো ওই ছেলে, মানে এই মাস্টার এখনো নাচে, পরে 5 বছরও পড়াশোনা করবো। Established হবে, হ্যাঁ, আর ও মানে 5 বছর অনার্স পর্যন্ত পড়বো, তখনকে বিয়ে করবো। এই কথা শুনে আমি বললাম যে মাস্টার সকাল আসে কেন? আমি আর কই না যে এই ঘটনা আমার অমুকে কই দিছে, আচ্ছা। আমি এটা কই না, আমি এটা ভিতরটা রাখে দিই। আর ভিতরটা মনে আমার জইলে পুড়ে যায় ওগরিলি দেখে। কয় মাস্টার আহে সকালে রাশিদুলের সাথে আমার সাথে একসাথে পড়াইতে পারে না, ঝামেলা হয়, এই জন্য মাস্টার আহে। মাস্টার যেন সকালে আহে না, আমারও এই দুষ্ট আহে, মানুষের দোষ দিয়ে দরকার নেই। তো যাকে আবার কিছুদিন গেছে, এর সাথে এমন ব্যবহার যে আইসে ঘরের দরজা আটকে এসেছে, ঘরে ঢুকতেই দিতেছে না। আমি কই উজুল বিয়ে নাও করে, যদি আমার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাও হয়, ও তো আমার এলাকার ছেলে, ও আমার কাছে আসতে পারবো, আমি ওর কাছে যাইতে পারবো। আমার যদি ভুনি মরতাছে তাহলে আমি অবশ্যই দৌড়াবো, ওর হাতে আমার কোনো সম্পর্ক দরকার নেই, আমার একটা এলাকার ছেলে। তো তুমি এইরকম করতেছো কেন? ও যদি এই ঘরে আমি বিষ খাই মরবো। তো জাগা কানতে কানতে অস্থির ছেলে, বুঝে টুঝে পাঠাই দিলাম। দেওয়ার পরে এটা মুন্নাবাই থাকলো, মুন্নাবাইরে নিয়ে পরে আমি বললাম যে দেখেন এই ঘটনা। মুন্নাবাইয়ের কথা ভালো না, মানে মুন্নাবাইরে ও বুঝাইছে, কলেজে দেখ পোলাপান বড় হয়েছে এখন, তুমি এলি কিছু কইও না। আমি আর মুন্নাবাইয়ের কাছে বলতে পারলাম না যে ওর সাথে মাস্টারের সাথে সম্পর্ক আছে। মানে এই জিনিসটা আমার মুখে আর আসলো না। আচ্ছা, নিজের মেয়ে তো হাজার হ্যাঁ, আমি এটা মানে ভিতরেই রেখে দিই। জি, ফুন্দে ফুন্দে কান্দে, পান্টি আপনাদের সাথে আমি একটা আত্মীয় করতে চাইছিলাম, আপনারা আমার ফালাই দিলেন। বাবা তুমি ধৈর্য ধরো, তুমি ই করো না, একবারে তুমি মনে করো না যে এটা বাদ গেছে গা, মানুষের মন ঘুরতেও পারে। আর যদি নাই ঘুরে তুমি আমার আন্টি ডাকছ, আমিও তোমার ছেলের মতোই দেখি, তুমি আবার যাবো, কোনো সমস্যা না। আলামিনের বুঝিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমি বারণ করলাম যে স্যার দিনই সকালে আসে না, কিন্তু স্যার আল্লাহ 30 দিনই সকালে আসে। আমি ওই টাইমটা ঘরে থাকতে পারি না, আমি 6টা বাজে যাই, আমি এক ফিরি ওই কয়টা বাজে 12টা বাজে, দুপুর 12টায়। মানে তখন আমি এক বাসার তনে বাড়াইয়া আরেক বাসায় যাই, আচ্ছা, তখন আমি একটু বাসায় আসতে নিজের পারি। বাসাটা খুঁজে দেখে। এর আগে আমার বাড়ানোর কোনো কায়দা নেই, আমি সকাল 6টা বাজে ঢুকি, 12টা পর্যন্ত আমার কোনো কায়দা নেই, বাড়াইতে পারি না। একদিন আমি 10টা বাজে বাড়াই আসছি, বাসায় এসে দিয়ে যে স্যার ঘরে, আমার তো শরীরে কার উঠে গেছে যে মানুষে যে কয় মিথ্যা তো কয় না। তাই আমি আর স্যারের কিছু কইলাম না। স্যার যখন গেল তখন মেয়ের আমি কইলাম যে তোমার কয়দিন না করছিলাম যে স্যার যেন সকালে আসে না, স্যার তো সকালে ডেলি দিনে আসে, তাহলে যদি আমার যদি কেউ কয় এটা কি মিথ্যা হবো না সত্য হবো, তখন আর কথা বলে না, কয় আজকে তো নাড়াবো না, বালা পড়ায় তো এই জন্য তোমার সমস্যা হয়, আজকে তো নাড়াবো না।
আচ্ছা। আবার কিছুদিন যায়, সারা হেই মানে ও আমার না করে, আমি তাই মানি যে আসলে আহে না। তো বাড়িওয়ালা খালি মানে আমার মেয়ে দেখে আমি কিভাবে চলি, আমার চলন ফিরন দেখে উনি মায়া করে আমার উপরে। তখন বাড়িওয়ালি খালি চিন্তা করে যে একটা পোলাপান যদি ডাক দেয় তাহলে কি হবো, হয়তো ফিডিং খাবো, নয় বিয়ে শাদী হলে রাখবো না, তাহলে এই বেটির জীবনটা নষ্ট হবো। বাড়িওয়ালি আর কিছু করে না করে আরেকদিন আমার বলতেছে, কয় আপা আপনি যে কি কমু, আমি কই, কি কোন কয় আপনার মেয়ের পরিস্থিতি খুব খারাপ। কয় আপনার মেয়ে সার যে ঘরে আহে দরজাতে বয়ে থাকে, আমি আপনার ঘরে ভাড়া দিচ্ছি যে আমার সাথে একটু কথাবার্তা বলবো, আপনার মেয়েটার দেখে আমার পছন্দ হয়েছে, আমার সাথে একটু বয়ে থাকে, আল্লাহ গল্প করবো, কিন্তু সার যায় ঢুকে ও দরজা মাইরে বইয়ে থাকে আর ভাড়ায় না। তাহলে না ভাঙ্গার কিছু আমার কওয়া লাগবো, যাক আমি বাসাটা ছেড়ে দিলাম। আমার এলি হুনতো না, আমার খুব খারাপ লাগে দেখে বাসাটা ছাড়লাম, ছাইরে হুনতন আর একটু সামনে আসলাম। আসার পরে আমি সেপারেট রুম নিলাম। আপনি টিচারকে বাদ দিচ্ছিলেন না কেন? না, টিচারের বাদ দিমে যে আর পরীক্ষার সামনে, এই জন্য বাদ দিবার পাইতাছি না। এ তো ঘরে পড়তে বসেই না, ওই টিচারে যে জল্লা পড়ায় ওই জল্লাই, তাছাড়া ঘরে পড়তে বসে না। পড়ার কথা কইলেই মনে করুন উল্টা পাল্টা কথা কয় আমার। তা স্যারের বাদ দিন খালি পরীক্ষার জন্য খালি ধৈর্য ধরে আসছি। রুম সাইডে দিলাম, দিয়ে এনে আইলাহারে মেয়েরে কইলাম যে দেহ মান সম্মান জিনিস কিনতে পাওয়া যায় না, এতদিন নয় বাড়িয়ালি আসছিল তোমারে দেখছে বা কইছে, এখন কল কেউ নাই, কেউ কবো না, কেউ দেখবো না, তুমি নিজে নিজে আনছে বয়ে যায়। আমি কল স্যারের কল কিছু কইতে পারবো না, স্যার সমান। আচ্ছা, আপনার ছেলের সমান, আসলে সমান। আচ্ছা, দুজন এক সমানই পরে দেওয়া স্যারের কিছু করলে কিন্তু মান সম্মান করলে থাকবো না। স্যারের আমি কিছু কইতে চাই না, তুমি সাবধান তুমি এটা কথা কও, আমার কি স্যারের সাথে কোনো সম্পর্ক আছে? স্যার তো স্যারই, স্যারের সাথে আমি কি করুন কও? তাহলে দেখ মেয়ে আর মা তা কি বুঝবো এর মধ্যে। তো যাক একদিন আমি সব বিকেল 4টা বাজে কাজে বাড়াই, 7টা বাজে আমি ঘরে আসি। তো 4টা বাজে আমি কাজে গেছি, 5:30 বাজার মধ্যে আয় বসছি ম্যাডামের কই, মানে আমার যা কাজ আমি অতি তাড়াতাড়ি কাজ করে ম্যাডামের কইছি যে ম্যাডাম আমি বাসায় যাবো আজকে। তো বাসায় আসছি, আয় দিই স্যার আমার ঘরের মধ্যে এই আচারে ডিব্বে ডাব্বি ভাঙ্গে ঘরের মধ্যে একেবারে অনেক খিস খান্ডক করে আলাইছে। তো স্যারও বাথরুমে, মায়াও বাথরুমে। তা আমি আর কিছু করি না, ঘরের ঢুইকেই দেখি ওই অবস্থা। আমি গর্তনে বাড়াই, আমার শরীর অস্থির হয়ে যেতেছে। আমি গর্তনে বাড়াইয়া বাজারে গেছি যে স্যার বাইরে যাবো গা, তখন আমি ঘরে ঢুকলাম। বাজার তো ঘুরে এসে দিই স্যার আসছে। আমি ঢুকলাম, স্যারে কয় আন্টি ই হচ্ছে মায়া তো অসুস্থ। আমি আর কোনে যাই বেটা, তুই কি ডাক্তার? এটা আমার মুখ হারাইতেছে না, ওর সাথে আমার কোনো কথাই বলতে মন চায় না। ওরা আমি ছেলের জায়গা দিচ্ছি, আমি যত রান দিই আমি ওরে খাওয়ান দিই, 2 বেলায় খাওয়ান দিই। ও যা আসে আমি প্রত্যেকদিন ওরে নাস্তা দিই, আমি নিজে না খেলে ওরে নাস্তা দিই, যে ও ছাত্র মানুষ কষ্ট করে পড়াশোনা করে। ওই তো আমার মর্যাদাটা রাখলো না, আমার ওর সাথে কথা বলতে ঘৃণা করে। স্যার বাড়া এগিয়ে লগা যাওয়ার পরে আমি ওরা জিজ্ঞেস করলাম যে স্যার এখন কেনে গাইছিল? কয় মোবাইল নিতে আসছিল। আমি কই ঘরের মধ্যে এই অবস্থা কে? কয় বলে ঘরের মধ্যে আমার আত্মনে পড়ে গেছিল গা, আচারের ডিব্বে পড়ে গেছে। আমি কই তোমার না করছিলাম যে স্যার জানি ঘরে আহে না, 7টা বাজে যাবো। কয় স্যার আইসে তাই কি আসছে, মোবাইল নিতে আসছে। আমি আর সহ্য করতে পারতাছি না, আমি বড় মেয়েরে ফোন দিলাম, মল্লি তুই মিরপুর আয় তো একটু। তখন আমার মেয়ের সাবার থাকে। কয় কে কি হয়েছে? আমি কই দেখ মায়ের যে এই কাণ্ড, আমি আর সহ্য করতে পারতাছি না, তুই আয়। পরে আমার মেয়ে রাইতে আইলে এক খাটে উঠবে, ও আরেক রুমে হয়েছে, আমরা 3 মাউজি এক খাটে হয়েছি। হইলে আমি মল্লিরে কইতাছি যে দেখ আজকে যে দৃশ্যটা আমার চোখে পড়ছে, স্যার বাথরুমে, মায়াও বাথরুমে, কিন্তু ঘরের মধ্যে আচারের ডিব্বে ডাব্বি সব ভাঙ্গে ছেড়ে হালাইছে ঘরের মধ্যে এরকম। তা আমি যে ঘরে আসলাম, আসেই দেখি স্যার, কিন্তু আমি গর্তন বাড়াই গেছি গে। তারপরে ঘুরে এসেও দেখি স্যার আসছে। স্যারে বলতেছে যে মায়া অসুস্থ। আমি তাও কিছু বলিনি। তখন আমার মেয়ে আমার গায়ে পাশছে, আমার কইতাছে তুমি তো বালা না, তুমি যদি বালা হইতা তাহলে ওর ঘরের মধ্যে আটকাইতা। মানে আমার বড় মেয়েটা? হ্যাঁ, তুমি ওর ঘরের মধ্যে আটকাইতা, তুমি ওরা জিজ্ঞেস করতা, তুমি ওর ছেড়ে দিলা কিনবে যে মা আমার ঘৃণা করে ওর সাথে কথা কইতা, আমার কথা বলতে মন চায় না। কয় তোমার মেয়ে এসে খারাপ, মানুষের কয়ে লাভ নেই।
তো মায়া তুমি কি 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 করতেছ? উনি কান্দ অস্থির, কয় বলে তোমরা এটাই কি কবার পাও আমার স্যারের সাথে কোনো সম্পর্ক আছে? আমি স্যার তো স্যার, টিচার তো টিচারই, তোমরা কি কো? তোমরা ইলি কমাইছে আমার কব না। পরে আমার মেয়ে কলো যে মা চুপ করো। আমার মেয়ে ওই ছেলের নাম্বারে ফোন দিল, টিচারের নাম্বারে ফোন দিয়ে বলতেছে যে দেখ যে তুমি যে আজকে ঘরে আইছিলা, কেনে গাইছিলা? কয় মায়া অসুস্থ আছিল। কি অসুস্থ? বিষ খাইছিল। পরে আমার বড় মেয়ে বললো যে তুমি বিষ খাইলো, আমরা কেউ বুঝলাম না, তুমি কিভাবে কিন্তু বুঝলে? তুমি বুঝলা। রাইট। আজকে যদি আমার মা যদি চালাক হইতো তাহলে তুমি তো গর্তনে বাড়াইতে পারতা না, তখন তুমি কি করতা? তখন ওই ছেলার কোনো কথা নাই, ফোনটা বন্ধ করে থইছে। তারপরে আমার মেয়ের অনেক বুঝাইলো, আমার বড় মেয়ে, যে দেহ মায়া জীবনটা কিন্তু অনেক কিছু, তুমি আজকে যদি পাও পিছলে এক জায়গায় পড়ে যাও তুমি আর জীবন উঠতে পারবা না, কিন্তু তোমার যে বয়স তুমি কিন্তু ভেজাল করে ফেলাইছো অলরেডি 2 জায়গায়, তুমি কিন্তু বাঁচবা না। তুমি আমার মার কোনো কিছু রাখলা না, তোমার জীবনটা নষ্ট করলা। তো যা হয়েছে ইনপনে তুমি ভালো হয়ে যাওয়া। ওই বাসা আবার ছেড়ে দিলাম, স্যারের বিদায় করে দিলাম। ওর পরীক্ষা হয়ে গেল, স্যার বিদায়। স্যার 8 দিন পড়াইছিলাম, পুরা মাসের টাকা দিয়ে দিলাম, দিয়ে করলাম যে পড়ার না কোনো। ওর পরীক্ষা হয়ে গেল, যাক স্যারে কইল যে আন্টি আমি যদি কোনো ভুল করে থাকি মাপসাপ করে দিয়েন। আমি আর কোনো ভাইয়ের সাথে কোনো প্রত্যুত্তর করার কিছু না। 6 নাম্বার আমি বাসা নিলাম। 6 নাম্বার বাসা নেওয়ার পরে 1 রুম নিচ্ছি, কোয়ার্টার বাসা। তো 1 তারিখে গেছি, 2 তারিখ 3 তারিখের দিন আমাদের স্যারে ফোন দিচ্ছে, আন্টি আপনি কই? আমি বাসা। কয় আমার তো একটু একটা বইয়ের দরকার আসছিল। আমি কই কিসের বই? কয় রাশিয়াতে একটা বই লাগবো আমার। আমি কই তুমি বই নিবে আর কখন আবা? কয় আমি এক্ষুনি আম। কি বই আম? আমি কই কি বই আবা? আমি কি বই কম? আমি কিছু তো চিনি না, কোনো আসছি তাও কম না, আমি যে 6 নাম্বার আছে এটাই জানি। কইতে না কইতেও আমার ঘরে যায় হাজির হওয়া শেষ। সে আমার বাসাটাও চিনছে। বাসায় গেল, যাওয়ার পরে বই মায়া ভাই করে দিল। তা আমি কামে জামগা জুলুম আমার, আমি বইয়ে চা খাইতেছি, আমার দনি গেছে। আমি চাটা খেয়ে বাড়াই গেলাম গা, আমি যাবই গে। তো সেদিন বইটা গল্প টল্প করে গেছে। এরকম করে করে দিনের মধ্যে 2 বেলা হয় 3 বেলা হয় বাসায়, আমি কইতে পারিনি। তো ওই ম্যানেজার আমার একদিন বলতেছে, কয় আপনি ঘরে যে একটা ছেলে আহে এটা কে? ওকে। আমি কয়দিন আসছে? কয় প্রত্যেক দিনে আহে, দিনের মধ্যে 2-3 বার আসে। তা আমি আর মায়ের কিছু না কইয়ে আমি মুন্না ভাইরে ডাকলাম, যে আমি আসলে কিছু আমার মাথায় ধরে না, আমি কি কমু, ভালাই কম না খারাপ কমু, আমি কিছুই কইতে পারি না। তো মুন্না ভাই আসলো, আসে এদের কি মায়ের পরীক্ষা কাছে এসে বসতে, মায়েরে জুতা কিনে দিল, সব যা যা লাগে ওর সবকিছু কিনে দিল মুন্না ভাই কিনে দেহারে করলো যে দেখো জীবনটা তোমার জীবনটা তুমি যেভাবে গড়াবা ওইভাবে গড়ে উঠবো। তো আমি চাই যে তুমি পড়াশোনা করে এগিয়ে যাও, তোমার মা যে কষ্ট করছে তুমি যাতে না করো, আমি ওইটাই চাই, তাছাড়া আর কিছু চাই না। তা তোমার মা যে আমার ডাকছে, কি এর নিকে ডাকছে তুমি করছেনি? পরে কয় আপনি আমার কাছে শুনেন। পরে আমি কইলাম যে দেখেন মুন্না ভাই, এই ছেলের জন্য আমি 3-4 ভাষা পাল্টাইলাম। তখন হয়তো আমার দোষ ছিল যে আমি মাস্টার বাদ দিইনি কেন, কিন্তু আমি তখন মাস্টার বাদ দিইনি একটা কারণেই যে আমার ছেলের পরীক্ষা ছিল, এই জন্য আমি বাদ দিচ্ছিলাম না। কিন্তু এখন তো আমি বাদ দিয়ে দিচ্ছি, মেয়েরেও কুচিনে দিয়ে দিচ্ছি, এখন তো আমার স্যারের কোনো প্রয়োজন নেই। কিন্তু স্যার আমার এরকম করে ফোন দিল, ফোন দেওয়ার সাথে সাথেই উনি আমার ঘরে এসে বলল। তারপরেও উনি সেদিন গেল, তারপরে এখন এই যে দিনের মধ্যে 3-4 বার করে আসে, 2-3 বার করে আসে, এটা কি? পরে মুন্না ভাই কইল যে দেখো মায়া, তুমি যদি প্রেম করো রাস্তায় করবা, কোনো ছেলে ঘরে আসবে না। আর যদি কও যে না তুমি প্রেম করবা না, আমি করে চয় যে তুমি বিয়ে করবা, তাই তুমি তাও করতে পারো। আর যদি কও যে না তোমার চয় যে তুমি বিয়ে করবা, তাও তুমি সেই ছেলে নিয়ে আসো, আমি এখন তোমার বিয়ে দিয়ে দিন না। উনি মানে কোনো রাজি নেই, উনির কথা হলো 5 বছর পরে বিয়ে করবো। আচ্ছা। ওই 5 বছর ওই ছেলে ওরে যে বিয়ে করবো এর কোনো গ্যারান্টি আছে? ছেলে যখন একটা লাইনে দাঁড়াবো তখন আমি একটা কাজের লোক, আমার মেয়েটা যে বিয়ে করবো এর কোনো গ্যারান্টি আছে? পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, তো যাক, এটাই মানে আমার টেনশন। 2 দিন কি করলো, ওই সন্ধ্যা নাগে আর ও গর্তন বাড়ায় জায়গা যায়, আমার বাসার সামনে যে রাস্তার মাথায় যায়, বইয়ে গল্প করে দুজনে, এই স্যারের সঙ্গে। হ্যাঁ গল্প করে ওই পোলাপানে ধরে, মানে
ঢাকা শহর বুঝান না কিরকম পোলাপান, জি পোলাপানে ধরছে, ধরে পরে বাসায় আয়া নালিশ দিচ্ছে, মেয়েটা তো এই বাসায় থাকে, এই মেয়েটা এইভাবে প্রত্যেকদিন কথা কয় এই জায়গায়। ম্যানেজার বললো, আমি বললাম যে তোর কি এটাই কি কাণ্ড, তুই কি আমার কি মরতে কস না বাঁচতে কস, কোনটা কস? কয় না আমি আর যাম না কোনোদিন। যাক, ছেলেও মানে আওয়াজ একটু একটু বন্ধ হইতে আসছে। জি তা আমি বললাম যে যাক, আমি আর এত আজাব খুলিতে পারতেছি না, ছেলের বোন আছে, আমি ছেলের বোনের কাছে যাব। ছেলে আয়া পড়ছে আমার বাসায়, আপনি আমার বোনের কাছে কেন যাবেন? আপনি আমার বোনের কাছে যাবেন কেন নিগা? আমি কি দোষ করছি? আমি কই যে তুমি তো দোষ করো নাই, দোষটা আমি করছি। আমি তোমার নিয়ে এসেছিলাম, মাসে মাসে তোমার টাকা দেই, আর আমি ঘরের মধ্যে একটা নাটক তৈরি করে দিচ্ছি, দোষটা আমার, দোষ তোমার না আসলে। আমি এটাই জানাইতে জানো। কয় আমার বোনের কাছে জানাইলে আমার এটা ক্ষতি হয়ে যাবো। আমার বোনের কাছে আপনি কোনো কথা কেন না, আমি আপনি ঘরের ফ্যামিলির সাথে আর কোনো কিছু হবো না, আমি আমার মতন থাকবো। আচ্ছা জাগা একদিন মুন্না ভাইয়ের সাথে বাণিজ্য মেলায় গেল, এই যে বাণিজ্য মেলা গেল, জি বাণিজ্য মেলায় গেছে, আমি কাজে গেছি। সন্ধ্যার সময় আমি আইসি, আয় দেখি স্যার আমার ঘরে আইসা, আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েরে কইতাছে, কয় মায়ের একটু ফোন দাও তো। মায়ের যে ফোন দিতেছে, মায়া ফোন ধরে না। ছেলে ফোন দিছে, মায়া ধরে নেই। ওই যে ভয় যে গেছে বাণিজ্য মেলায় গেছে, এটা জানে যাবো গা। জি কিন্তু ছেলে যে আমার ঘরে, এটা তার মায়া জানতেছে না। এর মধ্যে এই ছেলে বয়ে থাকতে থাকতে মুন্না ভাই আর মায়া আইসি। যখনই দেখছে স্যার, তখন মুন্না ভাইরা কইতাছে যে আঙ্কেল আপনি কইেন না যে বাণিজ্য মেলায় গেছি। মুন্না ভাই রাগ করছে, হ্যাঁ আমি তোমার মামা, আমি তুমি করে গার্জেন, আমি তো তোমার সাথে তো ফুর্তি করতে যাইনি, ঘুরতে যাইনি, জি আমি গার্জেন হিসেবে তোমার নিয়ে গেছি। আর হে কাছে তো তোমার বিয়ে হয় নাই, আমি কেন মিথ্যে কথা কম? এনতনে ছেলেরে মুন্না ভাই ডাইকে অনেক কথাবার্তা জিজ্ঞেস করলো যে তুমি কি মায়ের পছন্দ করো? ছেলে একবারে না। ছেলে যদি বললো নি যে পছন্দ করি, বা আমি 5 বছর পরে বা 2 বছর পরে আমি বিয়ে করবো, তাহলে আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু ছেলে একবারে না, সরাসরি না করে দিল। হ্যাঁ, মেয়ে কয় আমার আছে, মেয়ে বলছে আমি পছন্দ করি। হ্যাঁ, মেয়ে বলে আমি পছন্দ করি, ছেলে কয় আমি পছন্দ করি না। জাগা ওকে এটার জন্য আমি একদিন একটা লাথি দিছি। লাথি দেওয়ার পরে আমার কয় কি, কয় তুই আগে সামালো, তুই খারাপ, তুই আগে ভালো, তারপরে আমার কর, তুই আগে নিজের সামাল কর, তারপরে তুই মানুষের কর। ছি 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 ছি। আমি একটা বুঝতে পেরেছি, খুব কষ্ট পেয়েছেন আপনি, যে কারণে হয়তো আপনি কথাগুলো সরাসরি বলছেন। আপনার ছেলেও পাশে বসে আছে, আমি বুঝতে পারছি যে সিচুয়েশনটা আসলে খুব খারাপ ছিল। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে বিষয়টা আমরা বুঝে নিয়েছি, আপনি এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আপনার সাথে ইউজ হয়েছে সেগুলো আপনি না বলেন, অন্য কিছু বলেন। তারপর পরে আপনাকে গালিগালাজ করলো। হ্যাঁ, পরে আমার ঘরে তো গেলগা যাওয়ার পরে 1 সপ্তাহ আমগর কেউ ফোনই ধরে না। ওর সাথে আবার ভালো সম্পর্ক, ওর ফোন দিলে ওর বলে মুখামুখি গালাগালি করে। মুন্না ভাই ফোন দেয়, ধরে না। তারপরে আমার মেয়ে ফোন দেয়, ধরে না। তা আমি একদিন ছেলের বাসায় গেলাম, আমি যাই বললাম যে দেখ একটা সে না মেয়ে, ও কোথায় আছে তুমি অবশ্যই জানো, জি তুমি ওরে কইলে ও বাসায় আসবে। আমি চাই যে ও বাসায় আসুক, আমি কোনো গন্ডগোল করতে চাই না। ও যদি ফাঁকে থাকে, যদি মরে যায়, তাও তুমি বাঁচবা না। আর যদি ও যদি বাইসে থাকে, যদি ফাঁকে থাকে, তাও তুমি বাঁচবা না। কারণ আমার তো গ্যারান্টি আর কেউ দিতে পারবো না। আমি তুমি করে যা দেখছি, ছেলে অনেক গরম হচ্ছে, আমি সরে আসছি। আসার পর ওনার বোনের কাছে গেছি, জি যেহেতু আমার মেয়েটা ঘরে নাই। জি ওনার বোনের যাই আমি বললাম যে দেখেন এই ঘটনা। ওনার বোনে করলো যে আপনি ছেলের বাসায় আবার যান, আপনি ছেলের যাই চাপ দেন। আমি আবার ছেলের বাসায় গেলাম, যাই করলাম যে দেখো তুমি এখনো কোনো ব্যবস্থা নিলা না, তুমি দেখছো যে আমি চুপ করে আসছি, পরিণাম আকুল ভালো হবো না। হয় ওর আজকের দিন তুমি বাই করবা, আর না হয় আমি ব্যবস্থা করবো। মানে কি ওকে লুকিয়ে রেখেছে বা খুশি করেছে? মানে ও যেন আছে ও জানে, ছেলেটা জানে, কিন্তু আপনার কাছে নাই, তাই তো? না। ওকে। পরে 15 দিন পরে আমার মেয়ে, মানে আজকে যেমন এই কথাটা বলে আইলাম ছেলেরে, এই ছেলে ওর সাথে কন্ট্যাক্ট করছে, কইরে আমার মেয়ে ফোন দিচ্ছে, ফোন ধরলো তুই কোথায়? কয় আমি ফার্ম গে। কি করতেছ? চাকরি করি। যে তুই বাসাত কি আবি না? কয় বাসাত যামু। এই কতদিন করে ফোনই ধরে নেই, কয় বাসাত যামু। তাহলে বাসায় আহে, কয় টাকা লাগবে? কত টাকা? কয় 2000 টাকা লাগবে। আমি খাইছি থাকছি, টাকা দিতে হবে। আমার মেয়ে 2000 টাকা পাঠাইলো, পাঠাইয়া ও আসলো। আসার পরে এই ছেলে আমারে কি করলো, ও যে সকালে আইলো, রাত্রে আমার মেয়ের আর আমার হুদ্দে ডাইকে নিয়ে গেল বোনের বাসায়।
বোনের বাসায় নিয়ে যায়, মানে এত যাবৎ যা করছে সব মিথ্যা, জি। মিথ্যা প্রমাণ করলো। করার পরে আমার মেয়েরে, আমার বড় মেয়ে ফোন দিল যে স্যার যে এলি কথা কইছে এটা কি সত্যি? কয় না। কয় যে তোমার সাথে যে যে এটা হয়েছিল এটা তুমি শুনছো, এটা কি সত্যি? না, মানে সব না। মেয়ে সব না করলো। পরে আমার মেয়ে বড়দাই কইলো যে দেখো মা, তুমি এখন ওই ছেলের পায়ে ধরে মাপ নাও, তুমি ভুল করছো। পরে আমি অন্তনে ছেলের পায়ে ধরে এটা আসছি। আসার পরে আমি ওই মেয়েরে বললাম যে তুমি যেন মন চা তুমি চলে যেতে পারো, আমি আর তোমার রাখবো না। তুমি কি করবো এটা তোমার ব্যাপার, এটা আমার ব্যাপার না। পরে আমার বড় মেয়ে গাড়ি ভাড়া টেকা দিচ্ছে, পরে বাড়ি চলে গেছে। এখন আমি মেয়ে যা করতে করতে, এখন আমি এগুলার জন্য বলি যে আমি যত কষ্ট করতেছি জীবনে, আমি শুধু অগরের জন্যই করছি, আমার নিজের সুখ চাইনি। এখন আমি চাই যে আমার ছেলেটা ভালো করে লেখাপড়া করুক, ভালোভাবে মানুষ হোক, আমার না দেখুক, আমার দেখার কোনো প্রয়োজন নেই। ওরা ভালো হোক। আমার কথা জমা এসে কয় যে ওই বেটি কষ্ট করছিল, ওর একটা পোলা মানুষ করছে। আমি এইটুকু চাই, আর কিছু চাই না। এই ছেলেও ওই মেয়ের কথা শুনে আমার ধাক্কা দিচ্ছে, একদিন আমার মারবার গেছে, বুঝছেন? তা আমি এটাই চাই যে দেখেন, আমি জীবনে যা কষ্ট করে আইছি, আমি সব কিছু ভুল করছি, কিন্তু আমার মতন জানি কোনো মা ভুল করে না। যদি কোনো মা সরে আসে, পোলাপান জানি নাক ফিরে থুয়ে আসে, কেউ জানি পোলাপান নিয়ে আসে না। আপনি বললেন তো, তারপরও মারা কেন জানি পারে না, এবং মাকে আল্লাহ পারতে দেয় না। কারণ মা যদি সন্তানের কাছ থেকে সরে যায়, তাহলে এই পৃথিবীতে আমি জানি না, মানে নৈরাজ্য যেটা বলে সেটার এক্সট্রিম রূপ হয়তো মানুষ দেখবে, হয়তো কিয়ামতের সন্নিকটে হয়তো এরকমই হবে। কিন্তু একটা কথা আপনি রাশেদকে নিয়ে একটু আগে বললেন যে আপনাকে গায়ে হাত তুলতে গেছে বা এরকম কোনো কিছু, কি হয়েছিল, ঘটনাটা কি ছিল? ঘটনা মানে ওই যে পড়তে বসে না, আচ্ছা, পড়তে বসে না, দুজনের হাতে ক্যাচ ক্যাচ করি। আমি সারাদিন কাম করি, ঘরে এসে দেখি যে এই অবস্থা, তখন আমার মেজাজ মাথা খারাপ হয়ে যায়, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। হ্যাঁ, পাগল হয়ে যায় গা, যে আমি হাঁটতে পারি না। এখন আমি এত কাজ করছি যে আমার শরীরে কোনোদিন কনে কাজ করছি, এখন আমি হাঁটতে পারি না, আমার এই সাইডটা অবশ্য হয়ে যায়। তে ওই এক দুই কথা নেই, আমি ওরে মারছিলাম, গালে মধ্যে চর দিচ্ছিলাম, এই জন্য আমার মারছিল। এখনো 4 মাস, 9-এ পরীক্ষা দেয়া 4 মাস, স্কুল কি জিনিস কইতেই পারবো না, বই কি গুছে বহে কইতে পারবো না। ও গেল গা নবীনগর চাকরি করব। আমি ফোন দেই যে তুমি আয় পর, তুই আয় পর, তোর চাকরি করো না গো, না তুই পড়াশোনা কর। 2 মাস কাটাই আইসছে, আয় আবার বাড়িতে যায় 1 মাস কাটাই এলো। তারপরে যা আইসছে, তুই পড়তে বহস না, পড়তে বহস না, মানে পড়লে আমার মন শান্তি। উজুল পড়তে বহে মনে হয় যে আমার জীবনটা ওরে দিদিন, আমার এমন লাগে সময় সময় যে ওর কাছে তার কিছু চাই না। আমি সেদিন ওরা বুঝাইছি যে দেখ বাবা, আমি কি তোরে কোনোদিন কইছি যে তুই কেরোর একটা টেহা চুরি করে না আমার দে, বা কোনোদিন কইছি যে কেরোর একটা জিনিস চুরি করে না আমার দে? তোরা কেড়ে আমার সাথে এরকম করস? তোর সাথে তো আমি কেসতে চাই শুধু একটা কারণে, তোর স্বার্থের জন্য, যে তোরা মানুষ হ। এই জন্য এই যে এখনো কুচিনে ভর্তি করাই দিচ্ছি, কুচিন তনে যে আহে, আয়ের রাইতে কি করে আধা ঘন্টা পড়লে কি ওর পড়া হবো? ক্লাস 10-এর একটা ছাত্র 4 মাস পড়ে নাই, সামনে পরীক্ষায় বসছে, আধা ঘন্টা সময় পড়লে পড়া হবো? ওই আধা ঘন্টার সময় কি করে প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিক্যাল করে কি তোর পড়াশোনা হবো? প্র্যাকটিক্যাল মানুষ কখন করে? আমি মূর্খ থেকে বুঝি না। তোর পড়াশোনা শেষ করে হাইরে তারপরে ওটা করবি, ওটা তোর বাড়তি কাজ। তাই থেকে কি করে পড়তে বয়ে ওইটা বুঝতে এলিজুল করতে যাই, তাহলে আমি মাও ভালো না, বুঝছেন? এরপরে আমার একটা দোষ আছে, আমি একটু বললে দিই। নিশ্চয়ই নিশ্চয়ই বলেন। আমি একটা লোকের সাথে সম্পর্ক করছিলাম, যখন আমার স্বামী বিয়ে করলো, এই কথাটা দূরে চলে গেছে, আবার আমি কাছে নিয়ে ছোট করে বলেন, হ্যাঁ সমস্যা নেই। তখন আমি যখন মেসে কাজ করতাম, তখন মানুষ আমার নিয়ে একটা খারাপ মন্তব্য করত। মানে আমার শরীর ভালো ছিল তখন, দেখতাম তো আমি খুব সুন্দরী ছিলাম। তা আমি চাইছিলাম যে আমার একটা লোক খালি মাথার ছায়া দিয়ে রাখতো, আমি কামাই করে আমার পোলাপন আমি চলবো, কিন্তু আমার মাথার একটা ছায়া থাকতো খালি। আচ্ছা, তা আমি একটা লোকের সাথে জড়াইয়া যেতাম। সেই লোকটা মহাখালী থাকে, 7তলা বস্তিতে আর ঘর আছে। উনি একটা চার দোকান করতো, আমি ওই চার দোকানের সামনে কাজ করতাম। তো একদিন 2 দিন এরকম করতে করতে ওনার দোকানে আমি পান খাইতাম। তো ওনার সাথে কথাবার্তা করতে করতে উনি আমার পুরা হিস্টোরি শুনত, আমি কিভাবে ঢাকা আসছি,
তো সবকিছু শুনতো না, পরে কইতো যে আসমানি তুমি একটা আমার হ্যাঁ আসমানি করে কইতো সবাই। তো কইতো যে দেখ আমি তোমার জীবন সাথী হব সারা জীবনের জন্য, তুমি কোনোদিন আমার ফেলাইতে যাবা না। তো আমিও কইছি যে আমিও কোনোদিন ফেলাইতে যাব না, আমি যতদিন ঢাকা থাকবো এতদিনই আমি এই ছায়ার নিচে থাকবো। সেই লোক আমারে 6-7 বছর আমার সাথে আসছিল, 6-7 বছর ওনার সাথে উঠা বসা করছি আমি। মনে করেন যে আমরা বিয়ে করিনি একটা কারণ, উনি আমার বিয়ে করতে চাইছে, আমি করিনি। উনি কাম কাজ পছন্দ করতো না। যেটা তো আপনার প্রথম হাজবেন্ডের অভিজ্ঞতাই ছিল যে উনি ভালো ছিল না, কাজ করতো না। না, আমার কাম কাজ করতে দিত ও না। আপনারে কাজ কাম করতো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে উনির একটা কথা ছিল যে দেহ আসমানি তুমি যদি আমার ছায়ার নিচে থাকো, আমি তোমার কম খাওয়াই বেশি খাওয়াই আমি খাওয়াবো, কিন্তু তুমি মাসের বাসায় কাজ করতে পারবে না। আপনি কাজ করতেন মূলত আপনার এই ছেলে মেয়েগুলোকে মানুষ হ্যাঁ। করার জন্য। তা আমি তখন ওনার কথা সারাদিন আমি বলছি যে না, আজকে আমার আপনি দিবেন খাওয়ান, কাপড় চোপড় আমার দিবেন, আমার 3টে পোলাপান কে দেখবো? কয় তোমার পোলাপান তোমার জীবনে দেখবো না, তুমি যা ভাবতেছো এটা তোমার কোনোদিনও হবো না, কারণ তোমার গাছ ভালো না, ফল ভালো হবো না। ওই লোক আমার এলি বলতো। তে উনি আগে তো এরা আসছিল না কেউ, উনি আমার এমনই ভালো জানতো যে আমি হাইটে গেলে উনি ব্যথা পাইতো, উনি আমার এমন ভালো জানতো। এরকম করতে করতে যখন 4-5 বছর গেছে, দিনের মধ্যে 2বার আইতো 2বার যাইতো, মানে আমার কাজের ফাঁকে যখন সময় পাইতাম যে আমি এখন ফিরে আসছি তখন উনি আইতো। তো এরকম করতে করতে যখন 4-5 বছর কাটে গেল, যাওয়ার পরে এগরে 2 ভাই বোনের আমি আইনা ঢাকা ভর্তি করাইছিলাম। এর আগে গুইতের তো নেই শয়তান, আজকে শয়তান না, এই সুরত তো নেই, মানে একই সিস্টেমের লোক, পরিবর্তন হয়নি আজ পর্যন্ত। তো তখন এই ছেলে মেয়ে আইনে যখন ভর্তি করাইলাম, তখন যে উনি আইতো, উনি আমার মাঝে মাঝে খুব জ্বালা যন্ত্রণা করতো। কি জ্বালা যন্ত্রণা, ওই কাজে গেতাম যে উনার ওটা সহ্য হইতো না। উনির একটা কথাই ছিল যে আমি তো তোমার টাকা পয়সা খাম না, তো তুমি কামাই করে কারে খাওয়াবা? তুমি সুখ চাও আমিও সুখ চাই, তুমি বাইরে যাইতে পারবা না, কামে তোমার যাওয়া যাবে না, তোমার পোলাপান আগে ছোট আছে বড় হয়েছে, তোমার আর এলি করো না। কিন্তু আমি এটা মাইনে নিতে পারিনি কোনোদিন, এবং সে পর্যায়ে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। আমি গল্পের একটা শেষের দিকে চলে আসতে চাই এবং আপনি নিজেও শেষের দিকে চলে এসেছেন। গল্পের শেষটা হচ্ছে রাশেদকে নিয়ে। রাশেদ, তুমি তো আজকে পুরো গল্পটা শুনলা তোমার মায়ের কাছ থেকে, তোমার কি বলার আছে? মানে তুমি শোনার পরে তোমার অনুভূতিটা কি? তুমি তো এখন অনেক বড়, 17 বছর বয়স, 18 বছর বয়স। তোমার মা যেগুলো বলেছে সেগুলো নিয়ে যদি তোমার কিছু বলার থাকে, তোমার যদি মনে হয় যে না মা যেটা বলেছে সেটা ঠিক বলে নাই, আমার সাথে ঠিক মতো আচরণ করে না, তুমি সেটা বলতে পারো, কোনো সমস্যা নেই। তোমারও বলার রাইট আছে, কারণ তোমার জায়গা থেকে তুমিও অনেক কিছু চাও, হয়তো বা সেটা তুমি ঠিক মতো পাও না। কিছু কি বলতে চাও? আমার এমনি কিছু বলার কিছু নাই, কিন্তু আমার কথা হইল পড়লেও আমার মা একটু বলে যে পড়ে না। মানে আমি প্রতিদিন কোচিং এ যাই, কোচিং থেকে আসার পরে তোমার রেজাল্ট কি? আমার রেজাল্ট হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। 10 ক্লাস 10 তোমার রেজাল্ট কি? ক্লাসে কত নম্বর পজিশন তোমার? রোল 1। 1 নম্বর রুলোর। মিথ্যা কথা কেন বলতেছো? সত্যি কথা বলছি। 1 নম্বর রুল তোমার। জি। আপনি বলেন। আপনি চাইলে আমার স্কুলে টেকনিক্যালে যখন ভর্তি করাইছি না, হ্যাঁ। ভর্তি রুল হয়েছে ভর্তি রোল 1, ভর্তি রোল 1 দিয়ে আমি কি করবো? এখন ক্লাস 10 এর রোল। এখন ক্লাস 10 কোন কত মানে কোন পরীক্ষার সেমিস্টার সিস্টেম তোমাদের, নাকি সেমিস্টার সিস্টেম না সাময়িক সিস্টেম, কোনটা? ক্লাস 10 কয় মাস গেছে তোমাদের? আমার ক্লাস 10 4 মাস। পরীক্ষা হয়েছে এর মধ্যে? জি না, পরীক্ষা হয়নি। এখন পর্যন্ত পরীক্ষা হয়নি। তো ভর্তি রোল তোমার 1। ভর্তি রোল 1 তো কোনো ফ্যাক্ট না। তোমার স্টুডেন্ট কতজন টোটাল? 41 জন। 41 জন। 41 জনের মধ্যে তোমার অবস্থান কত? পড়াশোনার কিরকম, মান কিরকম? হ্যাঁ, তুমি কি টেকনিক্যালে পড়তেছো? জার্মান টেকনিক্যালে। তো ওখানে পড়ে কি হবে, মানে শেষ পর্যন্ত কি হওয়া যায়? না, এখানে আমি ওয়েল্ডিং টেক নিয়ে পড়তেছি, ওয়েল্ডিং এর উপর ভিত্তি করে। আচ্ছা, তো এটার ভবিষ্যৎ কি? মানে এখানে এসএসসির পরে 6 মাস কোর্স করা যায়, আবার ডিপ্লোমা করা যায়। ডিপ্লোমা করলে দেশে বা দেশের বাইরে যে কোনো চাকরি করা যাবে, মানে ওয়েল্ডিং এর ওয়েল্ডিং এর উপর তুমি জব করতে পারবা। তো তোমার কোনো এম ইন লাইফ আছে, মানে ফিউচার প্ল্যান আছে যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, কি করতে চাও, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ আছে। আমি যে ট্রেড নিয়ে পড়তেছি, যে বিষয় নিয়ে পড়তেছি, সে বিষয় নিয়ে আমি সে বিষয়ের উপর কিছু করতে চাই, মানে ভবিষ্যতে। এই যে জায়গাটা তুমি গেছো, এটা তোমাকে বাছাই করে দিছে কে? যে না, আমি বাছাই তুমি করি। নিজেই বাছাই করে নিয়েছো? হ্যাঁ, কার পরামর্শে গেছো? আমার পরামর্শ আমি নিচ্ছি। তুমি জানলা কিভাবে যে এখানে এটা নিয়ে পড়লে হওয়া যায়? আমার মামা ওয়েল্ডিং এর কাজ করছে, আমার মামার দোকানে কাজ করছি মাঝে মধ্যে। আচ্ছা, তো মানুষের তো অনেক বড় লেখাপড়ার ইচ্ছা থাকে, অনার্স পাস করবে, মাস্টার্স পাস করবে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে,
তারপর একটা কিছু হতো। তো তোমার এরকম একটা কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ হলো কেন? না আমাদের তো আমরা তো অনেক দরিদ্র, তাই মানে ঠিক আছে, তোমার এই জায়গাটাকে আমি সমর্থন করি যে তুমি নিজের জায়গাটা থেকে এটা বুঝতে পেরেছো যে তোমার মারও একটা সাপোর্টের বিষয় আছে, সেটা কতদিন পর্যন্ত দিতে পারবে, তো সেটা নিয়ে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো। ভালো কথা, তুমি এখানে ভালো করো। তোমার মার কোনো অভিযোগ কি আছে তোমার মার বিরুদ্ধে? তোমার প্রথমত না, মার বিরুদ্ধে কোনো কোনো অভিযোগ? তোমার মায়ের গায়ে তুমি হাত তুলেছো কেন? না মানে বিষয়টা হইলো যে আমার বোন রে আমার মা বের করে দিতে ছিল, আমার বোন রে মারছে, পরে সেজন্য তোমার মা তোমার বোনকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো কি মিথ্যা বলেছে? জিনা মিথ্যা বলে নাই। সবই ঠিক বলেছে? হ্যাঁ সবটা। আচ্ছা ঠিক আছে। তো এরকম বোনের জন্য যদি বেশ কয়েকবার ঘর ছাড়তে হয়, বাসা চেঞ্জ করতে হয়, এতবার সুযোগ দিতে হয়, তারপরে যদি সে তার গায়ে হাত তোলে, সেটা কি অন্যায় ছিল? জিনা অন্যায় নাই, তাহলে তুমি কেন রাগ করে তোমার মায়ের গায়ে হাত তুলতে গেলা? ইচ্ছা করে তুলি নেই, মানে আমার হঠাৎ করে হয়ে গেছে। সেটার জন্য তুমি মাপ চেয়েছো আমার কাছে? হ্যাঁ মাপছিস। ও কি মাপ চেয়েছে আপনার কাছে? শোনো রাশেদ, তুমি অনেক ছোট, তোমাকে কিছু কথা বলি এবং তোমাকে বললে আজকে হয়তো অনেক কি বলা হবে। তোমার ডাবল বয়স আমার। হ্যাঁ, আমার বাবা সরকারি চাকরি করতো। আমি কথাগুলো বলতে গেলে অনেক নস্টালজিক হয়ে যাবো, আমার হয়তো কান্না চলে আসবে। আই নেভার ডিড দ্যাট ইন মাই লাইফ, হোল লাইফ, মানে আমি কখনো করিনি। আমার বাবা দেশের জন্য শহীদ। আমি কোনোদিন রেডিওতে বলি না আমার বাবাকে নিয়ে গল্প। আমার বাবা বিটিআরে ছিল এবং আমার ছোটবেলার যে গল্প মনে পড়ে যে আমার বাবা 6 মাসে একবার বাড়িতে আসতো, 6 মাস বা 8 মাস পর একবার বাড়িতে আসতো। আমার বাবা যত লং টাইম নিয়ে বাড়িতে আসতো তার পেছনে একটা বিশাল কারণ ছিল। আমি যখন মোটামুটি বয়স হয়েছে তখন বুঝতে পারতাম যে এতদিন পরে কেন আসতো, মানুষ 2 মাস 3 মাস পরে আসে। তো বাবা যেটা বলতো, সে সরকারি চাকরি করে যে পয়সাটা পেত সেই পয়সা থেকে প্রতি মাসে মাসে সে কিছু পয়সা জমাতো, জমানোর পরে গিয়ে 6-8 মাস পরে যখন একটু মোটামুটি একটা ভালো অঙ্ক হতো তখন সে বাড়িতে আসতো। কারণ বাড়িতে আসলে যে কদিন সে থাকবে, 8 দিন 10 দিন, এটা তার উৎসবের মতো কাটাতে হয়, পয়সা করি বেশি লাগে। তো আমাকে মূলত যতটুকু মানুষ করেছে আমার মাই মানুষ করেছে। তোমার মা তো তোমাকে ঢাকা শহরে নিয়ে আসছে। আমি ক্লাস 8 পর্যন্ত গ্রামে বড় হয়েছি এবং কড়া শাসনের মধ্যে বড় হয়েছে। তো মাঝে মাঝে এরকম মনে হতো যে মা এত শাসন করে, জীবনই রাখবো না। মনে হতো যে না, এটা অন্যায় করতেছে, অনুচিত করতেছে, এটা ঠিক না, মার জায়গা থেকে এটা কোনোভাবে ঠিক না। আমার মা আমাকে বাবা ছাড়া এখন কথা বলে না, কিন্তু আমার মনে নাই যে ক্লাস 10 পর্যন্ত সে আমাকে বাবা ডেকেছে কিনা, এত বেশি শাসন করতো। এখন যখন যে বড় হয়ে গেছি, বিয়ে শাদী করেছি, সংসার হয়েছে, এবং মাকে কিন্তু সেই অর্থে মা বগুড়াতেই থাকেন, মা ওই জায়গাটাই থাকেন, নিজের ভিটা বাড়ি ছাড়েন নাই। তো এখন কিন্তু উপলব্ধি করি এবং প্রতি মুহূর্তে উপলব্ধি করি যে মা আসলে কি। তোমাকে এই কথাটা এই কারণেই বললাম, কোনো জ্ঞান দিচ্ছি না, মানে কোনো পরামর্শ দিচ্ছি না। পৃথিবীতে সেই রত্নের মূল্য মানুষ তখন পর্যন্ত বুঝতে পারে না যখন পর্যন্ত রত্নটা মানুষের কাছে থাকে। যখন হারায় ফেলে তখন বুঝছে যে আসলে কি ছিল। তোমার মাকে তুমি তখনই রিয়ালাইজ করতে পারবা, তখনই মূল্যায়ন করতে পারবা যখন গিয়ে তুমি পয়সা ইনকাম করা শুরু করবা। তুমি ওয়েল্ডিং এ শিখতেছো, এটা শিখতেছো, এটা শিখতেছো, যখন তুমি 2 পয়সা রোজগার করা শুরু করবা তখন গিয়ে তুমি উপলব্ধি করতে পারবা যে একটা পয়সা রোজগার করতে কতটা কষ্ট হয় এবং তোমার মা একজন না 3-3টা ছেলে মেয়ে তাদেরকে কষ্ট করে কিভাবে মানুষ করেছে। ঠিক আছে, সো কিছুই বলার নাই, শুধু এতটুকুই বলবো যে তোমাকে যদি কিছু বলি তোমার মাই কষ্ট পাবে। চেষ্টা করো মাকে সুখে রাখার জন্য, এবং এটাই সর্বোত্তম ইবাদত। তুমি যদি ধর্ম মানো তাহলে এটাই সর্বোত্তম ইবাদত। ঠিক আছে, তোমার মা তোমাদের কাছ থেকে কিছুই চাইনি, লেখাপড়া চেয়েছে, এর চেয়ে ভালো মার কি হতে পারে? কিছুই চাইনি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, শুধু লেখাপড়া চেয়েছে যে তোমরা ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। এটা ওনার পাওয়ার জায়গাটা কি হবে জানো? উনি দিন শেষে বলতে পারবে যে এই যে গায়ে গতরে খেটে পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে বড় করেছি, আমার একটা ছেলে আজকে এত বড় একটা জায়গায় আছে, আমার একটা মেয়ে আজকে সুখে আছে। এটাই হচ্ছে ওনার সারা জীবনের পাওয়া। তোমার মা যে কষ্ট করে তোমার মুখে মানে অন্ন তুলে দিছে, ভাত তুলে দিছে, তুমি সারা জীবন কষ্ট করেও এটা রিটার্ন দিতে পারবে না, সারা জীবন পারবে না। কিন্তু তুমি যদি তোমার মায়ের মতন মনের মতো হও, মানুষের মতো মানুষ হও, তাহলে এটা তোমার মায়ের জন্য তুমি একটা পুরস্কার দিলা। ঠিক আছে, তো এটুকুই তোমাকে বলার আছে, এছাড়া কিছুই বলার নাই। আর শেষমেশ শুধু একটা কথাই বলতে চাই, আজকের এই জীবন গল্পটা খুব সাদামাটা একটা গল্প, কিন্তু অসাধারণ গল্প। গল্পটা এই কারণেই যে আমাদের জীবনে আসলে যে মানুষগুলো প্রতিনিয়ত কষ্ট করে, প্রতিনিয়ত যে মানুষগুলো তিল তিল করে আমাদের এই হাড় মাংসগুলোকে খাইয়ে বড় করে, আমাদের নিজের একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়, আমরা সেই মানুষগুলোকে নিয়ে ভাবি না। এবং সেই মানুষগুলোর জায়গায় যদি সবচেয়ে মানে একদম প্রথম যে মানুষটাকে ভাবা উচিত সেটা হচ্ছে মা, তারপরে বাবা,
সেই মানুষগুলোকে ভাবি না। এই বাবা মারা আমাদের কাছ থেকে কিচ্ছু চায় না, বিলিভ করেন, শুধু চাই আমরা যেন ভালো থাকি এবং তাদেরকে সেই সম্মানটুকু যেন আমরা দিই। আজকে যেই গৃহকর্মী আমাদের এখানে এসে নিজের জীবন গল্পটা বলে গেলেন, প্রত্যেকটি মাকে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানাই, রেসপেক্ট জানাই, ভালোবাসা জানাই। আপনারা যাই কিছু করেন না কেন, যেটাই করেন না কেন, নিজের মাকে সুখী রাখেন এবং সেটার জন্য কারি টাকার প্রয়োজন হয় না। শুধু একটু হেসে কথা বলেন, মায়ের পাশে গিয়ে একটু বসেন, মাকে একটু বোঝান যে সে আপনার জীবনের সর্বোত্তম সম্পদ। অনেক বেশি ভালো থাকুন।